উপস্থিত সুধীবৃন্দ, আমরা এখন আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণে চলে এসেছি। কেননা এই অংশে আমাদের কাজী মুস্তাফিজুর রহমান স্যার তিনি তার মূল্যবান বক্তব্যই রাখবেন না, বরং ব্যাটের বিষয়ে আপনাদের নানান রকমের কোয়েরি এবং প্রশ্নের উত্তর তিনি দিবেন। তা আমি আর কথা না বাড়িয়ে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি ব্যাট অনলাইনের মাননীয় প্রজেক্ট ডিরেক্টর এবং কমিশনার এনবিআর জনাব কাজী মুস্তাফিজুর রহমান স্যারকে। আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সিম্ফনিটেক সফটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের সম্মানিত ডাইরেক্টর জেনারেল জনাব আনোয়ার হোসেন এবং উপস্থিত যারা আছেন সকলকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা। আপনারা জানেন যে ভ্যাট অনলাইন প্রকল্পটি একটু সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া দরকার। এই প্রকল্পটি শুরু হয়েছিল 2013 সালে। প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছিল এবং প্রকল্পের যে কস্ট ধরা হয়েছিল সেটি ছিল 690 কোটি টাকা এবং এই প্রকল্পটি আমরা শেষ পর্যন্ত শেষ করেছি 347 কোটি টাকা, অর্থাৎ 343 কোটি টাকায় আমার ফেরত দিতে হয়েছে। আমার প্রয়োজন হয়নি প্রকল্পটির কাজ শেষ করতে। যাই হোক, প্রকল্পটির কাজ এখনো চলমান আছে, আমরা এখনো বিভিন্ন কাজ করছি এবং প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিদিনই আমাদের যে সিস্টেম ডেভেলপ করা হয়েছে সেটির নাম হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, দ্যাট ইজ আমরা সংক্ষেপে বলি আইবাস। এই আইবাসের মাধ্যমে আমরা ইতিমধ্যে অনেকগুলো মডিউল আপনাদের কাছে নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনারা প্রথমেই যে মডিউলটি আপনাদের কাছে আমরা নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে রেজিস্ট্রেশন। এই মডিউলটির মাধ্যমে আপনারা অনলাইনে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে পারবেন। এর পরবর্তী ধাপে আমরা নিয়ে এসেছিলাম রিটার্ন মডিউলটি এবং রিটার্ন মডিউলের মাধ্যমে আপনারা অনলাইন রিটার্ন সাবমিশন করতে পারতেন এবং আপনারা এখন রিটার্ন সাবমিশন করছেন। আমরা যখন প্রথম রিটার্ন সাবমিশনের যদি হিসাব নেন সে তখন আমাদের প্রথম রিটার্নটি করেছে নভেম্বর মাসে, 2019 নভেম্বর মাসে। মাত্র 3000 রিটার্ন দিয়ে আমরা অনলাইন রিটার্ন সাবমিশন আমরা শুরু করেছি। সেটি এখন 1,50,000 ঘরে চলে এসেছে। ধীরে ধীরে আমরা আরো অনেক জিনিস এখানে এই প্রজেক্টের আওতায় নিয়ে আসছি এবং আপনাকে আমরা উদ্বুদ্ধ করব যে কিভাবে অনলাইন রিটার্ন সাবমিট করতে হয়, কারণ আপনাকে আমরা বেনিফিট দিচ্ছি এবং এর জন্য আপনাকে বিভিন্ন জায়গায় আপনারা যাদের সুবিধা পান সেই জন্য সেই সেক্টরগুলোর সাথে আমরা ইন্টিগ্রেট করছি। যেমন আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক আমদানি পণ্য ছাড় করার জন্য ভ্যাটের প্রত্যয়নপত্র লাগে, রিটার্ন দাখিল করেছেন কিনা সেটিকেও আমরা অনলাইনে অ্যাভেলেবল করে দিচ্ছি, যাতে করে কাস্টমস অফিসার বা আপনি যে কোনো অফিসারই যে কোনো ব্যক্তি আপনি যদি এনবিআর এর ওয়েবসাইটে যান এবং সেখানে আপনার পিন নাম্বার দেন, আপনি অটোমেটিক্যালি আপনি রিটার্ন সাবমিট করেছেন কিনা সেই স্ট্যাটাসটা দেখতে পাবেন। এটা আমরা সেখানে অ্যাভেলেবল করে দিচ্ছি। এই কাজটি করেছি যেহেতু এই আইনের একটা আমাদের এই আমরা কাস্টমস এসআরও গুলোতে এই একটি বিধিবদ্ধ নিয়ম দেওয়া করা হয়েছে, সেটির জন্য যাতে আপনাদের সমস্যা না হয় সেটির জন্য আমরা এই কাজটি করে দিচ্ছি। এরপরে আমরা আমরা পেমেন্ট সিস্টেমটাকে অনলাইন করেছি। আপনারা জানেন যে আমরা ই পেমেন্ট সিস্টেমটা চালু করেছিলাম 2020 এর জুলাইতে 15ই জুলাইতে আমরা এটি চালু করেছিলাম। পরবর্তীতে সরকার ফিনান্স ডিভিশন আরেকটি চালান পদ্ধতি সেটিকে নাম দিয়েছে চালান পদ্ধতি। তো আমাদের যে পদ্ধতি চালানটা আছে, আমাদের আলটিমেট গোল হচ্ছে যে যে চালানটাই কার্যকর থাকুক না কেন সেই চালানটা হতে হবে আমার সাথে অটোমেটেড, ম্যানুয়াল কোনো পদ্ধতি আমি অ্যাকসেপ্ট করব না এবং যে কারণে চালানের যে কার্যক্রম তাদের সাথে আমাদের ইন্টিগ্রেশন কাজ চলছে এবং আশা করছি যে আগামী এই মাস থেকেই আপনারা এই মাসের
আমরা আশা করি 20 তারিখের মধ্যে এই চালানকে আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড করে দিতে পারবো। এর ফলে যেটি হবে, আপনারা আগামীতে যে কোনো ব্যাংক থেকে আপনারা আমার আইবাস সিস্টেমে ঢুকবেন। ঢোকার পরে এখানে আপনি আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স একটা বক্স আছে, সেখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার উপরে সাব মেনু আছে, পে বাটন একটা বাটন, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি এই চালানের সাথে কানেক্টেড হয়ে যাবেন। বর্তমানে এই অবস্থা, এটি এখনো চালু আছে, তবে এটি সোনালী ব্যাংকের সাথে আপনি কানেক্টেড হবেন। সোনালী ব্যাংকের সাথে কানেক্টেড হবেন এবং সোনালী ব্যাংক থেকে আপনি আপনার পেমেন্ট করতে পারবেন, অথবা যে কোনো আপনার যদি ক্রেডিট কার্ড বা যে কোনো কার্ড, ব্যাংকের যে কোনো কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, অথবা মোবাইল ব্যাংকিং সিস্টেম যেগুলো আছে, ছোট ছোট ট্যাক্স যেগুলো যাদের, তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবে। এই পদ্ধতিটি বর্তমানে কার্যকর আছে এবং এই চালানটি কার্যকর হতে পরে আমরা যেটা চিন্তা করেছি যে আগামীতে আপনাদের রিটার্নের মধ্যে যে ট্রেজারি চালানের যে ইনফরমেশনটা ম্যানুয়ালি ইনপুট করতে হয়, এটি আর আমরা করতে দেব না। এটি আমরা অটোমেটেড সিস্টেমে নিয়ে আসব। অর্থাৎ আপনি শুধু ট্রেজারি চালানি আমার সিস্টেমের মাধ্যমে করবেন, আমার সিস্টেম আপনার চালানটা আপনার রিটার্নের মধ্যে যথাযথ জায়গায় প্লেস করে দেবে। এই সিস্টেমটি আমরা করার চিন্তা করছি, তবে তার আগে আমাদেরকে অটোমেটেড হইতে হবে, যাতে অটোমেটেড হলে এই কাজটা করা সম্ভব। এই কাজটি আমরা করার প্রত্যাশা রাখছি এবং আগামীতে আরেকটি কাজ আপনাদেরকে সহজ করার জন্য আমরা ইতিমধ্যে ইন্টিগ্রেশন করেছি, আমাদের টেস্ট সাকসেসফুল হয়েছে। সেটি হলো আমদানি চালানের যে তথ্য, বিল অফ এন্ট্রির তথ্য, এটি এখন আগামী রিটার্নে, এই রিটার্নে আমরা করতে পারিনি, খুবই দুঃখিত, তবে আগামী মাসের যে রিটার্ন, অর্থাৎ এই অক্টোবর মাসের রিটার্ন যখন আপনারা দাখিল করবেন, তখন আর এই বিল অফ এন্ট্রি আপনাকে ম্যানুয়াল এন্ট্রি করতে হবে না। এগুলি আপনি যখন লগ ইন করবেন, ওখানে দেখবেন যে বিল অফ এন্ট্রির একটা অপশন আছে। বিল অফ এন্ট্রির অপশন দিলে আপনি সমস্ত বিল অফ এন্ট্রি, বিগত 5 মাসের যত বিল অফ এন্ট্রি আছে সব আপনি পাবেন। সেখান থেকে যেই বিল অফ এন্ট্রি গুলো আপনি এই মাসে মানে অক্টোবর মাসে ব্যবহার করেছেন, সেগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ওই ডাটাগুলো আপনার সিস্টেমের যেখানে যেখানে নেওয়ার দরকার সেখানে নিয়ে যাবে। অর্থাৎ আপনার এটি ডাটা এটিতে চলে যাবে এবং আমদানির ভ্যাটের ডাটা ভ্যাটের ঘরে চলে আসবে। তো এইটি আপনারা আগামী মাসের রিটার্ন ইনশাআল্লাহ এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন। আপনাদের জন্য এরপরে অর্থাৎ আমরা কিন্তু আরেকটা কাজ করছি, সেটি আপনাদেরকে জানিয়ে রাখি। আমি কিছুক্ষণ আগে বলেছি যে 5 মাসের ডকুমেন্ট বিল অফ এন্ট্রি আপনি পাবেন। অর্থাৎ কেউ যদি ভুলক্রমে একটি বিল অফ এন্ট্রি দিতে ভুলে যান, তাহলে কিন্তু ওটা আমার সিস্টেম নেবে না। ওই যে আমাদের 46 এ যে বলা আছে যে কর মেয়াদ এবং তার পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে আমাকে রিয়াদ দিতে হবে, সেই হিসাবে আমরা 5 মাস এখানে বেঁধে দিয়েছি। অর্থাৎ 5 মাস 5টা কর মেয়াদ আপনার পরে আর বিল অফ এন্ট্রি আপনি যতই চেষ্টা করেন এটা সিস্টেম আর দিতে হবে। এই বিষয়টা মানে আমরা এখানে এনে দিয়েছি। এরপরে যে জিনিসটি আছে, আমরা এরপরে আরো কিছু ইন্টিগ্রেশনের কাজ আমরা হাতে নিয়েছি। সেই ইন্টিগ্রেশনের কাজগুলোর মধ্যে আছে আমাদের আরজিএসি নাম্বারগুলো ইন্টিগ্রেশন, আরজিএসি নাম্বারটা এবং আমাদের যে আমদানি রপ্তানি নিয়ন্ত্রক আছে তাদের সাথে আমাদের ইন্টিগ্রেশন। এই দুইটি ইন্টিগ্রেশন কাজ আমাদের এখনো পেন্ডিং আছে। এই দুইটি ইন্টিগ্রেশনের কাজ করব এবং কাজ করার পরে আমরা আরো একটি কাজ আপনাদের জন্য আনছি। সম্ভবত আমরা আশা করছি যে আগামী কর মেয়াদের মধ্যে অক্টোবর মাস থেকে নভেম্বর মাস থেকে সেটিও চালু করতে পারবো। সেটি হলো যে আপনারা আমাদের সিস্টেম ব্যবহার করতে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যা ফেস করছেন। আপনার মেইল ইউজার আইডি লক হয়ে যাচ্ছে, পাসওয়ার্ড ব্লক হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো যাতে আপনি নিজেই ওপেন করতে পারেন, সেই জন্য একটি ওটিপি সিস্টেম আমরা চালু করছি, যাতে করে আপনার ওটিপির মাধ্যমে আপনি এটা দিলে পরে আপনাকে নতুন ইউজার আইডি আপনার আনলক হয়ে যাবে এবং আপনাকে নতুন পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে, পরে আপনি নিজে সেটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই জিনিসটা আমরা এরপরে যে জিনিসটি কিছুক্ষণ আগে রাকেশ সাহেব বলে গেলেন, সেটি হলো যে
আমাদের মানে ফাইল আপলোড করার সিস্টেম, আসলে আমরা এটা চাচ্ছি আজকে থেকে নয়, আমরা 2000 থেকে চেষ্টা করছি। 2000 এর সম্ভবত অক্টোবর নভেম্বর থেকে আমরা শুরু করেছি এবং এই সিম্ফনির সাথে আমরা অনেক দূর কাজ করেছিলাম। শেষ পর্যন্ত আমরা সাকসেস হইনি, যে কোনো কারণে, টেকনিক্যাল কারণে, আমাদের বা সিম্ফনির কারোই সমস্যা না। আমরা চেষ্টা করেছি, আমরা সাকসেসফুল হয়েছি, বাট শেষ পর্যন্ত সেটা কোনো কারণে সেটা অ্যাক্টিভ হয়নি। কিন্তু আমাদের সিস্টেমে একটি পদ্ধতি আছে, সেটি হলো যে আপনার সিস্টেমের সাথে আমার সিস্টেমের ইন্টিগ্রেশন। আমরা সেটি আসলে করতে চাই, ইন্টিগ্রেশন করতে চাই। আপনারা যদি এই ইন্টিগ্রেশন করেন তাহলে পরে আজকে যে কষ্ট করে আপনাকে একটি একটি করে ডাটা এন্ট্রি করতে হচ্ছে, এটি আর করতে হবে না। আপনার সিস্টেমে বসে আপনি শুধুমাত্র বাটন টিপ করবেন, টিপ দিবেন যে আমি রিটার্ন সাবমিট করতে চাই, আপনার রিটার্নটা প্রসেস হয়ে যাবে এবং আমার সিস্টেমে চলে আসবে। অর্থাৎ এটি সময় লাগবে হয়তো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, এর বেশি সময় লাগবে না। কিন্তু আপনাকে এর জন্য এগিয়ে আসতে হবে। আপনি যদি এগিয়ে আসেন, আমি রেডি, আমার সিস্টেম রেডি, আমরা এটা অবশ্যই আপনাকে করব। এরপরে হলো যে আরো অনেক সমস্যা আমাদের সিস্টেম, আমাদের যে ভ্যাটের আইনের যে পদ্ধতিগত বিভিন্ন রকম সমস্যা আছে। কারো এইটুক সমস্যা, কারো একটু আরো একটু সমস্যা, কারো অনেক বেশি সমস্যা, এক একজনের এক এক রকম সমস্যা। এই সমস্যাগুলো আসলে আমাদের যে জেনারেল রিটার্ন ফর্ম যেটি আছে, একটা খুব কমন রিটার্ন ফর্ম, এটাতে সবকিছুই কিন্তু এটির মাধ্যমে সমাধান করতে গেলে খুব কষ্টকর। তারপরে আমরা কিন্তু এই সিস্টেমের আমরা যখনই সমস্যাগুলো আমরা পাচ্ছি, আমরা সাথে সাথে সেটাকে অ্যাড্রেস করছি এবং চেষ্টা করছি কিভাবে সিস্টেমটার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যায় এবং সমাধান করে দিচ্ছি। এবং আপনারা জানেন যে আপনাদের এখানে যদি গ্যাস সেক্টরে কেউ থাকেন, দেখবেন যে তাদের যে সমস্যা, আবার যদি কি আপনাদের টেলিকমিউনিকেশন সেক্টরে কেউ থাকেন, দেখবেন তাদের সমস্যা আবার ডিফারেন্ট। আবার কোন কোন সেক্টর আছে যে তারা আমদানি স্তরে কিছু প্রকার ই নিয়ে থাকেন, এটাকে কি বলা হয়, ডিউটি বেনিফিট পেয়ে দেন, বেনিফিট পান। তো সেটি আরেকটি সমস্যা, কারণ এই যে সমস্যা, ডিফারেন্ট টাইপ অফ সমস্যা, এগুলোকে প্রত্যেকটিকে আসলে আমাদের সিস্টেমটাকে আলাদা আলাদা ভাবে অ্যাডজাস্ট করতে হয়। আবার কোন প্রতিষ্ঠান আছে, তা আমাদের সিস্টেমে যে ডিজিট আছে, অনেকের আছে যে এর থেকে বেশি ডিজিট লাগে, সেটাও একটি সমস্যা। এটির জন্য আমরা পার্সোনালি তখন আমরা কি করেছি, আমরা এরকম একটি প্রতিষ্ঠান পেয়েছি যে যা আমাদের বর্তমান সিস্টেমে 15 ডিজিট পর্যন্ত দেওয়া যায় লাইনে, কিন্তু সেটি তার আরো বেশি ডিজিট দরকার। সেজন্য ইন্ডিভিজুয়ালি সেই প্রতিষ্ঠান যখন লগ ইন করে, তার জন্য রিটার্ন ফর্মটা একটু বড় হয়ে যায়, অর্থাৎ তার জন্য 17 ডিজিট বা 18 ডিজিটের রিটার্ন ফর্ম হয়ে যায়। এবং আপনারা যখন লগ ইন করেন, আপনার জন্য ছোটটাই থাকে। আমরা ওই একটি প্রতিষ্ঠানের জন্য, যেহেতু এটা শুধু ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠানের সমস্যা, সেজন্য ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের সমস্যা ওইভাবে আমরা সলিউশন করেছি। এরকম প্রতিটি সমস্যায় আছে, সমস্যা তো থাকবেই। এবং সিস্টেম যেহেতু এটা হচ্ছে আমাদের মাথার একটা ফসল, এবং এই ফসলের কারণে এই ফসল আমাদের মাথায় যে যতটুকু চিন্তা ছিল সেটুকুই আমরা করেছি। এর বাইরে অনেক কিছু আছে যেটা থেকে এখনো সিস্টেমের মধ্যে আসে নাই। এবং আপনাদের জন্য আমরা রিফান্ড সিস্টেমটা অটোমেটেড করেছি। আপনারা জানেন যে আমরা এখন আপনারা রিফান্ডের জন্য আবেদন করতে পারেন সিস্টেমের মাধ্যমে। তবে অনেক রিফান্ড আবেদন ইতিমধ্যেই করা হয়েছে, আমরা দেখেছি, কিন্তু রিফান্ডগুলো প্রসেস হয়নি। তার কিছু কারণ আছে, আমি কারণটা বলে দিই, তাহলে আপনাদের হয়তো প্রশ্ন থাকবে এই ব্যাপারে। সেটি হচ্ছে যে আসলে রিফান্ডগুলো প্রসেসের জন্য যে পদ্ধতিটি করতে হবে, অর্থাৎ রিফান্ডগুলো অ্যাপ্লিকেশনটা কার কাছে যাবে, কে দেখবে, কে এটা অনুমোদন দিবে, এই বিষয়গুলো এখনো আমরা কমিশনারদের কাছে লিখেছি। তাদের কাছ থেকে ওই অফিসারদের লিস্টগুলো আমাদের কাছে আসলে পরে আমরা সিস্টেমে তাদের নামগুলো দিয়ে দিব, সিস্টেম অটোমেটিক তাদের কাছে এই রিফান্ড অ্যাপ্লিকেশনগুলো পাঠিয়ে দিবে এবং তারপরে আপনারা রিফান্ড অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। আশা করি এটিও আবার আগামী মাসের মধ্যেই এটিও কার্যকর হয়ে যাবে। এবং এছাড়া আপনাদের জন্য আরো কিছু জিনিস আমাদের সিস্টেমে আছে, সেটি হলো যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আপনাদেরকে ট্যাক্স অনার কার্ড প্রেরণ করেছি। যারা যারা বিগত
ফিসক্যাল ইয়ারে যারা নাকি রিটার্ন সাবমিট করেছে তাদেরকে কিন্তু আমাদের সিস্টেম থেকে অটোমেটিক ট্যাক্স অনার কার্ড পৌঁছে দেওয়া হয়েছে 18.5 যেটি বলা হয়। এটি সিস্টেম থেকে অটো জেনারেট হয়েছে এবং আপনি যখন রিটার্ন সাবমিট করবেন এবং রিটার্ন সাবমিট করলে আপনিও পেয়ে যাবেন। এটি আমরা বিগত মাসে এটা চালু করেছি। তো এটি সবাই যারা আমার সম্ভবত 400 মতো ট্যাক্স পেয়ার পেতে পেরেছে, কারণ সবাই তো আগে অনলাইন রিটার্ন সাবমিট করেনি। তো এই বছরে অনেক রিটার্ন সাবমিট হচ্ছে, এই বছরে অনেকেই পাবে। তো এই এরপরে আপনাদের আছে যে ডকুমেন্ট ম্যানেজমেন্ট, আমাদের একটা অপশন আছে। এই অপশনটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে আপনাদের 4.3 আমরা আপনাদের কাছে अवेलेबल করেছি। আজকেও আমি আমাদের মেম্বারশিপের সাথে কথা বলেছি, যে ওনাকে বলেছি যে ওনারা বারবার চাচ্ছে যে ইউনিক প্রোফাইল তৈরি করার জন্য। আমি বলেছি যে আপনারা একটা নির্দিষ্ট ফর্ম করে দেন, আমি সিস্টেম এটা করে দিই, যাতে করে বারবার ইউনিটের কাছে এসব তথ্য চাইতে না হয়। এটা সিস্টেমে থাকবে, সিস্টেম থেকে এটাকে আপগ্রেড করবে। এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করছি এবং আপনাদের জন্য আসলে আমাদের যা যা প্রয়োজন আপনাদের এই ট্যাক্স এই করার জন্য, সেক্ষেত্রে অডিটের একটা অপশন আমাদের অলরেডি রেডি হয়েছে। শুধুমাত্র এনবিআর এর গাইডলাইনের অপেক্ষায় আছে। যদি গাইডলাইনটি আমাদেরকে দিয়ে দেয় তাহলে এই অডিট কাজটাও যাতে খুব দ্রুত আপনারা করতে পারেন এবং আপনাদের ডাটা আমাদের সিস্টেম ব্যবহার করলে যে জিনিসটা হবে যে আপনাদের ডাটাগুলো হারানোর কোনো সুযোগ নেই। আপনাদের সমস্ত এই যে ট্রেজারি যেটা জমা দিয়েছেন সেটা আমার সিস্টেমে আপনি পাচ্ছেন, বিল অফ এন্ট্রি ডাটা আপনি পাচ্ছেন, সব ডাটা আপনি আমার কাছে পাচ্ছেন এবং সেই কারণে আপনার জন্য অডিট কাজগুলো খুব ইজি হয়ে যাবে। আপনার 4.3 আছে, সেটিকে আমরা অটোমেটেড ক্যালকুলেশনে নিয়ে আসবো আপনার প্রোডাক্ট ওয়াইজ। আপনার প্রোডাক্টের নাম্বার পরিমাণ দিলে পরে সিস্টেম অটোমেটেড ক্যালকুলেট করে সব রেডি করে আপনাকে দিবে। এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা আমাদের আছে, শুধু আমরা এনবিআর এর গাইডলাইনের অপেক্ষা আছি। তো এই বিষয়গুলো যখন হয়ে যাবে আমরা আশা করব যে আপনারা ফুল অটোমেটেড একটা সিস্টেম পাবেন, যে সিস্টেমটার মাধ্যমে আসলে আপনাদের ভ্যাটের যে একটা ভীতি ছিল কিছুই থাকবে না, সব দূর হয়ে যাবে এবং আপনি দোরগোড়ায় ভ্যাট চলে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আশা করি যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বললে আমি ইনশাআল্লাহ জবাব দিচ্ছি। একজনে বলেছেন সার্ভার স্লো। আসলে সার্ভার স্লো বিষয়টি ঠিক না, কারণ হচ্ছে যে আমরা বলি আমাদের সার্ভারের স্পিড অনেক বাড়িয়েছি এবং আরো বাড়ানোর জন্য আমরা প্রপোজাল রেডি করছি। তো এখন যেটি সার্ভারের যে ক্যাপাসিটি আছে, স্পিড যেটি দেওয়া আছে সেটি অনেক বেশি এবং আমাদের অপটিমাম স্পিডে যেটা চলছে। এখন এই বিগত সময় 2টি মাসে কিন্তু আর আপনারা কোনো 2টি না 3টি মাসে কোনো প্রবলেম ফেস করছেন না, বিকজ আমরা সার্ভারের অ্যাক্সেসটাকে ডিফারেন্ট করে দিয়েছি, আলাদা আলাদা অ্যালাইনমেন্ট করে দিয়েছি। অর্থাৎ যারা রেজিস্ট্রেশনের কাজ করেন তারা একটা পাথ ইউজ করেন, যারা রিটার্নের কাজ করেন তারা সেপারেট পাথ ইউজ করেন, ভ্যাট অফিসারদের জন্য সেপারেট পাথ ইউজ করতে, রিপোর্টিং জেনারেট করেন এবং অন্য যারা দেখেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা পাথ করে দেওয়ার কারণে এখন এই জিনিসটি এখন আর এই প্রবলেমটা সার্ভার স্লো প্রবলেমটি নেই। তবে যে জিনিসটি আছে সেটি হলো যে মাঝে মাঝে সিস্টেমে কিছু প্রবলেম হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে ডিভাইসগুলো ইউজ করেন সেখানে কিছু প্রবলেম থাকে, সেই কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। তো সিস্টেমে অনেক সময় দেখা যায় যে সিস্টেমে আমরা যখন এই নতুন জিনিস ইন্ট্রোডিউস করতে যাই তখনই কিছু কিছু কারণে সিস্টেম একটু ফাংশন করতে রেসপন্স করতে প্রবলেম করে। সেই বিষয়টি আমরা জানার সাথে সাথে কিন্তু আমরা অ্যাড্রেস করি। অতএব সেটি সার্ভারের সমস্যা না, এটি আসলে সিস্টেমে অনেক সময় যখন আমরা কোনো একটা জায়গায় চেঞ্জ করি তখন ওইটার ইমপ্যাক্টটা বিভিন্ন জায়গায় হয়, যে কারণে হয়তো ওই মুহূর্তে আমরা অতটা অ্যাড্রেস করতে পারি না যখন চেঞ্জ করি, কিন্তু যখন প্রবলেম হয় তখন আমরা বুঝতে পারি যে ইমপ্যাক্টটা কোথায় কোথায় হচ্ছে। থ্যাংক ইউ। আর আপনারা বললেন
এইচএস কোডের একটা সমস্যার কথা বলেছেন, আমি জানি না আসলে এইচএস কোডের সমস্যা হওয়ার কথা না, তবে এবছর কিছু নতুন এইচএস কোড এসেছে। এই এইচএস কোডগুলোর মধ্যে সবগুলো বিষয়টি হচ্ছে যে আমাদের নলেজে না আসলে পরে আমরা দিতে পারছি না, নলেজে না আসতে হয়, এটা আমরা দিতে পারি। আর কিছু কিছু অনেকে পুরাতন এইচএস কোড নিয়ে কাজ করেন। পুরাতন এইচএস কোড মানে আমি বলবো যে আপনারা জানেন যে 2000 জানেন যে 2017 সালে এইচএস কোড চেঞ্জ করা হয়েছিল। তখন কিছু কিছু এইচএস কোড চেঞ্জ হয়ে গেছে, অনেকেই সেই পুরাতন তার আগের এইচএস কোড নিয়ে কাজ করেন। তো এগুলো আমরা কিছু কিছু পেয়েছি যে আমরা উনি এইচএস কোড খুঁজে পাচ্ছেন না, পরে আমরা দেখলাম যে ওনার যে এইচএস কোডটি সেটি চেঞ্জ হয়ে আরেকটা এইচএস কোড হয়েছে। তো সেই এইচএস কোডে আমাদের সিস্টেমে সেই 2017 যে এইচএস কোড সেটি আছে, কিন্তু 17 এর আগের এইচএস কোডগুলো আমাদের সিস্টেমে নেই, যে কারণে ওই এইচএস কোড দিলে আপনি খুঁজে পাবেন না, এটি কারণ। আর এই বছর কোনো এইচএস কোড স্প্লিট করা হয়েছে, যে স্প্লিটের কারণে ওই এইচএস কোডটা হয়তো আপনি আমার কাছে নাও পেতে পারেন, তবে সেটি আমাদেরকে জানালে আমরা সাথে সাথে সেগুলোকে অ্যাড্রেস করি। আমাদের একটি প্ল্যাটফর্ম আছে, সেটি হলো support@vat.gov.bd, support@vat.gov.bd। আপনি যদি এখানে মেইল করে দেন আমরা সাথে সাথে রেসপন্স করি। 6.3 আসলে 6.3 টা হচ্ছে 6.3 ব্যাপারে বলেছেন। 6.3 আমি বললাম যে আমাদের সাথে আপনি যখন XML ফাইল ফরম্যাট হয়ে যাবে তখন আর 6.3 নিয়ে আপনার চিন্তা করতে হবে না। 6.3 টা আমাকে যদি করতে হয় তাহলে এটি আলাদা সফটওয়্যার লাগবে। এইজন্য 6.3 কারণ এটা লোড অনেক বেশি কোনো প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ 6.3 হয়। তো এত লোডটা আসলে এই সার্ভারে নিলে পরে আমার সার্ভার বসে যাবে, যে কারণে এটার জন্য আলাদা সিস্টেম করতে হবে। এটি এনবিআর এর আমাদের ডিজি মহোদয় আছেন, ডিজি মহোদয় চিন্তা করবেন যে ইন ফিউচারে 6.3 আর যদি অটো করা যায়, ট্যাক্সপেয়ারকে 6.3 সিস্টেমটা অটোমেটেড করা যায়, তাহলে পরে সেটিকেও করা যেতে পারে। তারপরে হচ্ছে ড্রপ ডাউন বক্সের অনেক প্রবলেম অনেকে হয়তো ফেস করেন, মাঝে মাঝে কিছু প্রবলেম ফেস হয়। এগুলো আমরা এই প্রবলেমটা হতেই পারে, এটা সিস্টেমের জন্য এটা অনেক সময় প্রবলেম হয়। এই প্রবলেমটা কিছু ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয়। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ড্রপ ডাউন বক্সে ফেস করছেন, আপনার আইডি দিয়ে যখন আমার অফিসে ঢুকছি আমি দেখতেছি যে আমার এখানে সে প্রবলেমটা নেই, এরকম কিছু হচ্ছে। তবে এটি আসলে আপনি আপনার ডিভাইসটাকে রিফ্রেশ করে দিয়ে আরেকবার ঢুকেন, দেখা যাবে যে সেটি ঠিক হয়ে গেছে। এটি মূলত ডিভাইসের প্রবলেমের কারণে ম্যাক্সিমাম হয়ে থাকে। আর যদি দেখা যায় যে আপনি যে আইডি দিয়ে ঢুকেছেন সেই আইডিটি যদি অথরাইজেশন না থাকে তাহলে পরে ড্রপ ডাউন বক্সে আপনি পাবেন না। আপনি 9.1 যখন আপনি সাবমিট করেন তখন কিন্তু আপনার কাছে একটা মেসেজ যায়, মেইল যায় যে আপনার একটা হয়েছে। কিন্তু 9.1 সাবমিট করার পরে সেটি আসলে ভ্যাট অফিসারের কাছে যায়, ভ্যাট অফিসার সেটিকে অ্যাপ্রুভ করে দেখে। তো সেটি আসলে সেই অ্যাপ্রুভ যদি হয় সেটির মেসেজ অবশ্য আমরা দেই না, আমরা সাবমিটের এটা আপনাকে কনফার্ম করে যে আপনার 9.1টা সাবমিট হয়েছে। ফাইল আপলোডের বিষয়টা তো বলেই দিয়েছি। আমরা একজনের ম্যানুয়াল এবং অটোমেটেড সিস্টেমের কথা বলেছি। আসলে ম্যানুয়াল সিস্টেম থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনার চেষ্টা করছি। এই জন্য ম্যানুয়ালি এখন যে ডাটাগুলো আপনারা দেন তার মধ্যে আমরা বললাম কিছুক্ষণ আগেই বললাম যে আমরা আপনাদের আমদানি ডাটা এবং আপনাদের
স্পেশালি ট্রেজারি চালানের ডাটা এগুলোকে অটোমেটেড করার চেষ্টা করছি। সো ম্যানুয়ালের যতটুকু অপশন এখন আছে এইটুকু যদি অটোমেটেড করা সম্ভব হয় সেটুকু আমরা করে ফেলবো, কিন্তু ম্যানুয়াল জিনিসটাকে আমরা রাখতে চাচ্ছি না, আমরা টোটাল সিস্টেমকে একটা অটোমেটেড সিস্টেম করতে চাচ্ছি। আপলোড সিস্টেম এটা বলেছি। কল সেন্টার ব্যাপারে একজন প্রশ্ন করেছেন। আসলে কল সেন্টারটা আমার প্রজেক্টের ফাইন্যান্সে চলতো। প্রজেক্ট যেহেতু শেষ হয়ে গেছে, এটি বন্ধ হয়ে গিয়েছে, তবে আমরা চেষ্টা করছি এটি চালু করার জন্য। আশা করি আগামী ডিসেম্বর বা 1 জানুয়ারির দিকে আমরা কল সেন্টারটি আবার পুনরায় চালু করতে পারবো। আমরা এনবিআর এর কাছ থেকে আমরা টাকা চেয়েছি, এনবিআর রাজি হয়েছে টাকা দিতে। তো চালু হয়ে গেলে ইনশাআল্লাহ কল সেন্টার আমরা চালু করে দেব। এটি রিফান্ড মানে আউটপুট ভ্যাট না থাকলে এটি রিফান্ড। আমরা তো আমাদের জানেন যে আমাদের বর্তমানে রিফান্ডের দুটি অপশন আছে, একটি হচ্ছে 68 এর অনুযায়ী আর একটি হচ্ছে 69 অনুযায়ী। 68 এ বলা আছে যদি আপনার নেগেটিভ ব্যালেন্স তৈরি হয় এবং সেটি যদি আপনি পরবর্তী 6টা কর্মমেয়াদে অ্যাডজাস্টমেন্ট করেন এবং তারপরে যদি সেটির অ্যামাউন্ট 50,000 টাকার বেশি হয়, তাহলে পরে আপনি রিফান্ড পাবেন। এটি হচ্ছে 68, অর্থাৎ আপনার ভ্যাটেবল সেল নন এক্সপোর্ট সেল থেকে জিরো ভ্যাটেড সেল থেকে বেশি। যদি আপনার এরকম হয় যে ভ্যাটেবল সেল এক্সপোর্ট সেল থেকে কম, তাহলে আপনি 69 এ যাবেন। আর আপনার এখানে যে প্রভিশনটা আছে সেটি হচ্ছে আপনারা যারা বলতেছেন যে আপনার কোনো সেল নাই, মানে আউটপুট সেল একদম নাই, আউটপুট সেল না থাকার তো কোনো কারণ নাই, কারণ আপনি যেহেতু এটি দিয়ে পণ্য নিয়ে আসছেন, পণ্য তো আপনি আনলে অবশ্যই এটিকে সেল হিসাবে দেখাতে হবে। আপনার আউটপুট সেল না হওয়ার কারণে আমি বলতে পারবো না। আর যদি আপনি এরকম কিছু হয়ে থাকে, যদি আপনি হয়ে থাকেন যে হ্যাঁ প্লিজ আপনি এক্সাম্পল আমি তো তাহলে কি হলো যে এসআরও কি আমার আপনার কথা বুঝে গেছি যে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এক্সাম্পটেড প্রতিষ্ঠান, আপনি সেল করছেন এক্সাম্পটেড গুডস, বাট উই হ্যাভ দ্য সেল প্রাইস, ইউ শুড শো দ্য সেল প্রাইস। আমরা তো সেল প্রাইস কে কনসিডার করি যে আপনার কাছে সেল প্রাইস থাকে, তাহলে পরে আমার সিস্টেম আপনার রিফান্ড অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে। স্যার এটা করছে না। আচ্ছা এটা আমরা দেখব। ওকে, মার্চ 21 এর পর থেকে এর আগে করতে। ঠিক আছে, তাহলে আপনার এই বিষয়টা আমরা দেখব, আমরা অ্যাড্রেস যদি এরকম হয়ে থাকে তাহলে সেই বিষয়টাকে আমরা অ্যাড্রেস করব। না, এটি একটু ডিফারেন্ট। এটি রিফান্ডের একটা বিষয় আসছে, সেটি হলো যে উনি যদি 4 মাসের মধ্যে রিবেট নিতে unable to take rebate within 4 tax period। তো আসলে এটি রিফান্ডের বিষয়টি এটি আমার রিফান্ডটা হচ্ছে এইভাবে যে আপনার টোটালটাই ক্যালকুলেশন করে ক্লোজিং ব্যালেন্সে যে যদি 35 এ যদি নেগেটিভ ব্যালেন্স তৈরি হয়, আপনি সেই জায়গায় আসবে। তো এখানে যদি আপনার এটিতে আসতেছে আপনার ইয়ে থেকে কোথা থেকে আপনার পার্সেল ডাটা থেকে,
তো পার্সেস ডাটা থেকে যখন এটি আসে তখন পার্সেস ডাটা এটি আসলে 35 অটোমেটিক নেগেটিভ হয়, অর্থাৎ ওই মাসের ওইটা সেটা যদি আপনার সেল থাকে তাহলে পরে আপনি এটা রিফান্ড পেতে পারেন। এখন এটি যদি আপনার অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনার প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করব কি কারণে হচ্ছে না, দেন উইল সলভ দিস ইস্যু। আরেকটা বিষয় হচ্ছে মূল 4.3 তে মূল্য সংযোজনের হার কত, এটি আপনি নিশ্চিত বই পড়েছেন। আপনি 4.3 তে যেখানে লেখা আছে যে যে জায়গায় 4.3 কথা বলা আছে সেখানে মূল্য সংযোজনের হার কত হবে তা কোথাও বলা নেই। কারণ মূল্য সংযোজন করবেন হচ্ছে করদাতা, আমি কেন এটা ফিক্স করে দেব? ওনার যদি প্রফিট না হয়, উনি যদি জিরো মার্জিনে সেটা সেল করেন সেটা করতেই পারেন, এটা তো কিছু এখানে আমার কোনো রাইট নাই সেটাকে ফিক্স করে দেওয়ার। ঠিক আছে, অনেকে মানতে চায় না, অনেকে মানতে চায় না, সেটি যে মানতে চায় না সেটি তার ব্যাপার, কিন্তু আপনার যেটা রাইট আপনি সেটাই করবেন আমি বলবো। অনেকেই ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করেছে এবং তারা এখন অটোমেটেড সিস্টেমে যেতে পারছেন না, অনলাইনে করতে পারছেন না। তাদেরকে আমরা রিকোয়েস্ট করব ভ্যাট অফিস থেকে যেহেতু আমাদের কল সেন্টারটি সিপিসি বন্ধ হয়ে গেছে এবং সিপিসির পরিবর্তে আমরা ভ্যাট অফিসকে অনেকগুলো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছি এবং তারা এই রিটার্নগুলো অনলাইনে দিয়ে দিচ্ছেন। তো মার্চ থেকে আপনাদের রিটার্নটা অনলাইনে দেওয়ার পরেই আপনি অনলাইনে দিতে পারবেন, তা না হলে পরে আপনার জরিমানা চলে আসবে। এই জন্য জরিমানা মকুব করার জন্য আপনাকে ওই ভ্যাট অফিসে যে মার্চ থেকে রিটার্নগুলো দিয়ে দিতে হবে। তো সার্ভিসের ক্ষেত্রে আছে কি? আমার জানা নেই, একজনে বলছে অ্যাভেলেবল করার জন্য, আমি তো করতে পারছি না, নাই তো আমাদের ইয়েতে না, আইনে নাই। আসলে একজনে বলছে যে অনেক সোনালী ব্যাংকের অনেক নাম পাওয়া যায় না এই ট্রেজারি ইনপুট করার সময়। আমি রিকোয়েস্ট করবো যে আসলে আমরা ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যে লিস্টটা পেয়েছিলাম সেই লিস্টটা ধরে আমরা সিস্টেমে দিয়েছি। যদি কোনো ব্রাঞ্চের নাম পাওয়া না যায় সেটি আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা একটু দিলাম, আপনারা যে দয়া করে সেখানে দিয়ে দেন, অবশ্যই আমরা সেটি অ্যাড করে দেব। আর সোনালী ব্যাংকের সাথে আমাদের রেগুলার তথ্যময় কাজ হয়, কিন্তু এটি কেন আসছে এরকম হওয়ার কথা না, যে তারপরে যদি না হয়ে থাকে আপনি আমাদেরকে দিলে আমরা অ্যাড করব। আর এখানে কিছু ব্যাংকের কোড আছে, কোডগুলো সহ দিতে হয়, তো যে কারণে আপনারা দিলে আমাদের ব্যাংকের থেকে সেটি এনশিওর করে তারপরে দিতে হবে। কারণ আমরা ইন ফিউচারে যেহেতু কোডিং সিস্টেমে যাচ্ছি সেজন্য এগুলো সবগুলো মেইনটেইন করতে হবে। আপনারা জানেন যে অনেক প্রতিষ্ঠান আছে উৎসে ভ্যাট কর্তন করে বহু লোকের কাছ থেকে, লিমিটেড কোম্পানিগুলো এই ট্রেজারি চালান ডিপোজিট করা তাদের জন্য একটা হ্যাসেল। তো আমরা কিন্তু আপনাদের জন্য একটা সিস্টেম করেছি, আপনারা হয়তো ইউজ করেছেন অথবা না করে থাকতে পারেন। যে সিস্টেমটা আমাদের, যে বর্তমানে যে আমাদের ই পেমেন্ট সিস্টেমটা যেটি এখন আছে, চলমান আছে, এখানে গিয়ে আপনি আপনার যতগুলো প্রতিষ্ঠানের ট্রেজারি ডিপোজিট করতে চান তাদের বিন নাম্বার যদি আপনি দিয়ে দেন, আমার সিস্টেম ওই বিনের এগেইনস্টে ট্রেজারি চালান আপনাকে ডিপোজিট করে আপনাকে চালান দিয়ে দিবে এবং সেখানে প্রতিটা বিন নাম্বার সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকবে এবং কত টাকা করে ট্রেজারি দিতে দিয়েছেন সেটা থাকবে। এটি কিন্তু আমার সিস্টেমে আপনি বসিয়ে দিতে পারেন, এটির জন্য আপনার কোথাও যাওয়ার দরকার নেই, এই সুবিধাটা আপনি আমার সিস্টেমে আছে। এসআরএর সুবিধাটা অনেক আমি কিছুক্ষণ আগেই বলেছি যে এসআরএর সুবিধার একটা এটি হলো যে ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে হয়,
যে কারণে এটি আমরা সিস্টেমে আনতে পারিনি, কিন্তু আমার যেহেতু অটোমেটিক সিস্টেম হয়ে যাচ্ছে আইবাস ওয়ার্ল্ড এসআইপুরা ওয়ার্ল্ডের সাথে আমার অটোমেটিক আগামী মাসে দিতে পারবেন, তখন থেকে আপনি এটিটা অটোমেটিক দিতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। একটা বিল অফ এন্ট্রিতে একাধিক আইটেম থাকলে, এখন এই মুহূর্তে আমরা একটা বিল অফ এন্ট্রিতে একাধিক আইটেম থাকলো আপনারা একটা আইটেম দিয়ে তারপরে তার এগেইনস্টে ডাটা এন্ট্রি করে দিতে পারেন, আমরা এটাতে কিছু বার দিচ্ছি না। কিন্তু ইন ফিউচারে তো যেহেতু আপনার হবে না, তখন আমরা প্রতিটা বিল অফ এন্ট্রিতে যতগুলো আইটেম থাকবে আপনার ততটা লাইন আমরা শো করে দেব। না, একটা জিনিস বলেছেন যে বিন ছাড়া অনলাইনে ভ্যাট সাবমিশন করা যেত, এটা কি সোর্স ভ্যাট? প্রশ্নটা যিনি করেছেন এটা কি উৎসে ভ্যাট? পিআইবি থেকে পিআইবি থেকে কোশ্চেনটা আসছে একটু টিআইবি টিআইবি ও বিন ছাড়া আসলে আমরা আগে বিন ছাড়া করা যেত না, প্রশ্নটা ভুল আছে। আগে বিন ছাড়া করা যেত না, কিন্তু এই যে বড় বড় কিছু প্রতিষ্ঠানের রিকোয়েস্টে আমরা বিনটাকে অপশনাল করে দিয়েছি, এখন বিন ছাড়া উৎসে ভ্যাটটা করা যায়, এটি তো বলবো। Why VAT online custom? ও এটা তো আমরা বলে দিয়েছি, কাস্টমার কেয়ার চালু হয়ে যাবে। আর কি আছে? একজনের বন্ডেশন অটোমেশনের কথা বলছেন, বন্ড অটোমেশন চলমান আছে, এটি ইনশাআল্লাহ আর আগামী 6-7 মাস পর আপনারা এটা দেখতে পাবেন, এটিও চলমান, এটিও লাইভ হয়ে গেছে। 4.3 সম্পর্কে একজনের প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। আমরা আপলোডের কোনো সিস্টেম কখনোই সিস্টেমে রাখবো না, আমরা অবশ্যই আপনাকে সুবিধা দেব এক্সএমএল ফাইল ইন্টিগ্রেশন করার জন্য, যার জন্য এপিআই করতে হবে। এপিআই আমাদের ডেভেলপ করা আছে এবং সেই এপিআই টেস্ট করা আছে, আপনারা চাইলেই আপনি ইন্টিগ্রেশন করতে পারেন এবং আমরা বলবো যে ইন্টিগ্রেশন করলে আপনার লাইফ একদম ইজি হয়ে যাবে, কিন্তু কোনো সিস্টেম এক্সেল ফাইল বা আপলোড করার কোনো পারমিশন আমরা দেব না। অর্থাৎ আমরা চাচ্ছি যে আপনাকে লাইনে আনার জন্য, অনলাইনে আনার জন্য। অনেকে বলতেছেন 9 আমিও গত কয়েকদিন আগে একটা অবজেকশন পেয়েছিলাম, আমার সদস্য মহোদয় দিয়েছিলেন আমাকে, যে একজনে হার্ড কপি রিটার্ন একটা সাবমিট করেছে, সেখানে এসডি পরিমাণ দিয়েছে 33,000 সামথিং, আর অনলাইনে যখন উনি ডাটা এন্ট্রি করছে সিস্টেম সেটা ক্যালকুলেশন করেছে 31,000 সামথিং। তো উনি কমপ্লেইন করেছে যে আমি ট্যাগ দিচ্ছি 33,000, সিস্টেম কেন 31,000 করছে। পরে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে আসলে আমার ক্যালকুলেশনটাই ঠিক, তার ক্যালকুলেশনটা ভুল। ঠিক আছে, তো সিস্টেমে তো আসলে এটি হচ্ছে প্রিফিক্স করে দেওয়া থাকে, এখানে ভুল হওয়ার কোনো কারণ নাই, ও যে ক্যালকুলেশন যেটা করে দিব সেভাবেই সে করে দিবে, এখানে ভুল হওয়ার কোনো কারণ নেই। তো আর অনেক সময় দেখা যায় যে অনেক সময় কিছু প্রবলেম হয়, আপনারা জানেন যে সাবফর্মগুলোতে কিছু ম্যান্ডেটরি ডাটা থাকে, ফিল্ড থাকে, এই ম্যান্ডেটরি ফিল্ডগুলো যদি আপনি ফিল আপ না করেন, না করে যদি আপনি বের হয়ে যান বা সেভ করেন, তখন কি হয়, সিস্টেম ওই ডাটাটা সে প্রিজার্ভ করে না। অর্থাৎ একটা ফিল্ড যদি কমপ্লিট না হয়
সেই মানে একটা রোর মধ্যে যতগুলো ফিল্ড আছে সে প্রত্যেকটা ফিল্ড যদি কমপ্লিট না হয় তাহলে সিস্টেম ওই ডাটাটাকে সে অ্যাকসেপ্ট করে না। তাহলে পরবর্তীতে যখন আপনি বললেন যে আপনি দেখতেছেন যে আপনি সেভ করেছেন, কিন্তু পরবর্তীতে যখন ওপেন করছেন দেখা যাচ্ছে যে ওই ম্যান্ডেটরি ওই ডাটাগুলো আপনি আর পাচ্ছেন না। এরকম অনেকের হয়ে থাকে। এই জন্য আমরা বলবো যে ম্যান্ডেটরি ফিল্ডের যে ডাটাগুলো আছে সেটি অবশ্যই দিতে হবে। যদি না দেয় তাহলে সিস্টেম সেগুলোকে অ্যাকসেপ্ট করবে না। কারণ আপনি যখন সিস্টেমে রিটার্ন সাবমিট করতে যান, যখন চেক বাটনে ক্লিক করেন, অটোমেটিক সে আপনার ভুলগুলো আইডেন্টিফাই করে আপনাকে লোকেট করে দেয় কোথায় কোথায় ভুল আছে। তো ভুল যদি কোনো ডাটা থাকে তাহলে সে ওগুলো অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ডের যে কোনো একটা ডাটা সেখানে থাকতে হবে। আপনি পরে যে অ্যামেন্ডমেন্ট করে নেন কিন্তু ডাটা সেখানে থাকতে হবে। এছাড়াও বহু বিষয় অলরেডি বলে দিয়েছি। সফটওয়্যার বিষয়টি এটি আমাদের ডিজি মহোদয় বলবেন। সফটওয়্যার বাধ্যতামূলক বিষয়। আর 9.1 সংশোধনের বিষয় তো আপনার সিস্টেমে আছে, অ্যামেন্ডমেন্ট করার সিস্টেমে প্রভিশন আছে। আপনারা অ্যামেন্ডমেন্টের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ী যে কোনো ডেভেলপমেন্টকে অ্যামেন্ডমেন্ট করতে পারেন। ওটিপির কথা আমি বলে দিয়েছি। এটি আমি বুঝি নাই যে নন ভ্যাট বা এক্সাম্পটেড গুডস উৎপাদনের বিপরীতে উপকরণ ক্রয়ের ভ্যাটকে মূসক 9 প্রদর্শন করা হচ্ছে না কেন? এটি আসছে হলো এটা হচ্ছে কি একটা প্রতিষ্ঠান যখন তার দুটো প্রোডাক্ট আছে, একটা ভ্যাট গুডস আর নন ভ্যাট গুডস দুটো উৎপাদন করে। এখন যখন আমি ডাইরেক্টলি বলি, আমি সম্মান ভেজিটেবল থেকে আসছি, আমরা কিছু জটিলতা ফেস করছিলাম। তোর মধ্যে জাস্ট এটা জটিলতা এটা হচ্ছে জানার জন্য একটা কোম্পানির ভ্যাট যখন সে প্রদান করে সে একটু ভ্যাট এবং নন ভ্যাট দুটো আইটেম তো সে ভ্যাট প্রদান করে। আমি এটা রিকগনিশনের ক্ষেত্রে বলছি, জাস্ট কোম্পানি তো টোটাল ভ্যাট কত দিচ্ছে, সে ভ্যাট এবং গুডস উৎপাদন করতে দিচ্ছে উপকরণ করে, নন ভ্যাট আইটেম উপকরণ করে কিন্তু সে ভ্যাট দিচ্ছে। তো দুটো জিনিসকে যদি রিকগনাইজ যদি একত্র করে তাহলে কোম্পানির পারফরমেন্সটা দেখা যেত আমরা এত টাকা ভ্যাট দিচ্ছি কোম্পানিটা। এখন যেটা মানে মোশক 9.1 এর মানে যেটা রিপ্রেজেন্ট করে ভ্যাট এবং গুডসের বিপরীতে যে ভ্যাটটা দিচ্ছি, মানে ক্রয় উপকরণ ক্রয়ের বিপরীতে যে ভ্যাটটা দিচ্ছি সেটা শো করতেছে। ওটা করে না কেন স্যার? আমরা মূল ফর্মেটটা দেখতে পাচ্ছেন পুরো কত ভ্যাট আমরা দিয়েছি। 9.1 এ যখন আপনি সেলসের পার্টে বলছেন, পারচেজের পার্টে আপনি এক্সাম্পটেড প্রকিউরমেন্ট করছেন তখন দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এক্সাম্পটেড কি র ম্যাটেরিয়াল কিনছেন? র ম্যাটেরিয়াল কিনছি, স্থানীয় লোকাল পারচেজ আরো অনেক কিছু আছে, প্যাকিং ম্যাটেরিয়াল আদার সহযোগী সেখানে তো আপনি ভ্যাট দিচ্ছেন না। দিচ্ছি তো স্যার। যেমন স্যার আমি যেটা আমি ফুফরের দিতে আমি ডিক্লেয়ার আপনি করেছি। যদি এক্সাম্পটেড কিনেন তাহলে ভ্যাট দিবেন কি করে? কারণ স্যার আমি তো যে অ্যাডভার্টাইজমেন্ট নিচ্ছি, প্যাকিং ম্যাটেরিয়াল নিচ্ছি, ওগুলো তো আমি ভ্যাট দিচ্ছি। কিভাবে? কারণ আমি যখন আপনার 6.3 আছে? হ্যাঁ 6.3 আছে। 6.3 থাকলে আপনি এক্সাম্পটেড শো করছেন কেন? পারচেজটা এক্সাম্পটেড শো হচ্ছে কেন? সেটা যদি 6.3 আর থাকে তাহলে 6.3 ঘরে যাবে। আপনি কিন্তু কনফিউজ করছেন। আসলে আপনার এটা হচ্ছে সেলসের ঘরে হচ্ছে। না স্যার, আমি যেটা বলতে চাচ্ছি পারচেজের ক্ষেত্রে বলছি, আমার ভ্যাট এবং গুডসের উপকরণকে ক্রয় করছি, নন ভ্যাট উৎপাদনের ক্ষেত্রেও আমি উপকরণ ক্রয় করছি। যেমন আমি আটা মধ্যে একটা এক্সাম্পল করছি, এটার জন্য আমি দেখা যাচ্ছে 4টা উপকরণ ক্রয় করবো। আন্ডারস্ট্যান্ড এর পয়েন্ট? বিষয়টা হচ্ছে উনি বলতে চাচ্ছেন যে ওনার প্রতিষ্ঠান দুইটা ধরনের পণ্য তৈরি করে, একটা হচ্ছে ভ্যাটেবল প্রোডাক্ট এবং একটা হলো এক্সাম্পটেড প্রোডাক্ট।
উনি ভ্যাটেবল প্রোডাক্টের জন্য র মেটেরিয়াল কিনতেছেন এবং এক্সাম্পটেড প্রোডাক্টের জন্য র মেটেরিয়াল কিনতেছেন। তো আসলে যেটি হয়, যেমন যদি আমি জাস্ট গিভ ওয়ান এক্সাম্পল, যেমন মনে করেন আপনি একটা দুইটা প্রোডাক্ট তৈরি করেন কিন্তু র মেটেরিয়াল একটা, ওকে, আই জাস্ট গিভ ওয়ান এক্সাম্পল, যে র মেটেরিয়াল একটা, আপনি এটা দিয়ে ভ্যাটেবল প্রোডাক্টও তৈরি করছেন, এক্সাম্পটেড প্রোডাক্টও তৈরি করছেন। এখন আপনার কি করণীয় থাকবে? আপনার করণীয় হচ্ছে যে যে পার্সেল ডকুমেন্টের মাধ্যমে র মেটেরিয়ালটা কিনলেন সেই চালানের ইনফরমেশনটা সিস্টেমে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমাদের যে পার্শিয়াল আংশিক রিয়াতের যে প্রভিশন আছে সেটা অনুযায়ী আপনি যে অংশটা বেশি নিয়ে ফেলেছেন সেটা আবার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দিতে হবে। দিয়ে দিলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে সেটি আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। এটি একটা। আর আপনি যদি এরকম কোনো র মেটেরিয়াল কেনেন যেটা নাকি শুধুমাত্র এক্সাম্পটেড প্রোডাক্ট তৈরি হয়, তাহলে এই র মেটেরিয়ালটাই যদি এক্সাম্পটেড হয়, এই র মেটেরিয়ালটা কি র মেটেরিয়ালটা ভ্যাটেবল? র মেটেরিয়াল যদি ভ্যাটেবল হয় তাহলে এটি কি আপনি এক্সাম্পটেড এখানে দেখাচ্ছেন? জি স্যার, কারণ আমার তো এক্সাম্পটেডের বিপরীতে যেমন স্যার লোকাল পারচেজ করছি, কার্টন কিনতেছি, তারপরে পিপি কিনতেছি, প্যাকেজিং কিনতেছি, এগুলো তো স্যার 15% ব্যাক দিয়ে আসতেছি। মানে এই ব্যাগটা কেন কোম্পানি রিকগনিশন পাবে না? সেটা না দূর, কিন্তু জাস্ট আমরা যে ব্যাগ দিছি কন্ট্রিবিউশন করছে, এই জিনিসটা তো স্যার একটু দেখানোর দরকার নেই। না, এটা তো আপনি যে 14 এ দিয়ে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কিন্তু শো করতে পারেন। এটা স্যার আমরা এতদিন ধরে রিটার্ন সাবমিট করেছিলাম এফডিএতে, বাট এই প্রশ্নটা আমি ধরেছিলাম আপনার। হ্যাঁ, যেটা তো আপনি 14 এ শো করে আপনি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে এটাকে শো করতে পারেন। আর তা না হলে পরে এক্সাম্পটেডের ওখানে রিটার্নের এক্সাম্পটেডের সেলের ওখানে কি আপনার প্রভিশন আছে? ওখানে তো দেখা যাচ্ছে না। ওইখানে তো দেখা যাবে, ওখানে তো আপনি ভ্যাট শো করবেন, বাকিগুলোতে ভ্যাট শো করবেন। আচ্ছা, এটা তাহলে আপনি আমাদের সাথে একটু আসে দেখা করেন, আমি একটু সিস্টেমে দেখা তারপর কথা বলবো। থ্যাংক ইউ স্যার। ওকে, প্লিজ। হ্যাঁ, আমার মনে হচ্ছে স্যার উনি নোট 21 এ আমরা যেই চালানগুলো এন্ট্রি করি ওখানে ভ্যালুটা শো করে ফ্যাক্টটা শো করে না, ওইটার কথা মিন করছেন হয়তো। ওটা তো সাব ফর্মে শো করে, সাব ফর্মে শো করে কিন্তু মেইন ফর্মে শো করে। মেইন ফর্মে শো করবে না, মেইন ফর্মে শো করলে তো ক্যালকুলেশন চলে আসবে। এই জন্য মেইন ফর্মে, সাব ফর্মে আপনি সব দেখতে পাবেন। সাব ফর্মে তো আপনি দেখতে পাবেন। তারপরে আর কি আছে? ও, এই লাস্টের প্রশ্নটি হচ্ছে সম্পূর্ণ আইনগত বিষয়। এটা জাতীয় রাজস্ব বোর্ড এই ধরনের প্রশ্ন সমাধান করে থাকে। যাদের এই ধরনের সমস্যা আছে রিফান্ড নিয়ে, যে এটা 6টি কর মেয়াদের বিষয়টি, আপনারা জাতীয় রাজস্ব বোর্ডকে লিখবেন আপনাদের সুবিধার বিষয়গুলো, রাজস্ব বোর্ড সেটা সমাধান দেবে ইনশাআল্লাহ। জুমে দুজন প্রশ্ন করছে একই বিলপেন্টের মাধ্যমে আমি তো একাধিক আইটেম, আমি অলরেডি বলেছি, আপনি নিশ্চয়ই জানেন যে একাধিক বিলপেন্টে থাকলে সাব ফর্মে আপনাকে একটি আইটেম উল্লেখ করে দিয়ে তারপরে টোটালটাই এখানে দিয়ে দিবেন, আর নোটে শুধু বলে দিবেন যে টোটাল আইটেম হচ্ছে এত। আর 15% ভ্যাট দিয়ে ক্রয় প্রক্রেতার করণীয় কি, বিক্রেতা ভ্যাট জমা দিলেন কিনা কিভাবে জানবেন? আসলে ভ্যাটের চালানটাই হচ্ছে ডকুমেন্ট। এখানে আপনি যখন এটা যেহেতু অটোমেটেড সিস্টেম না, আমি আপনাকে লিংক করতে পারছি না, তো অটোমেটেড সিস্টেম যখন হবে তখন এটাকে লিংক করা যাবে যে উনি যে চালানটা দিয়েছে সেই চালানটি আপনি পেয়েছেন কিনা। তো এটিরও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা চিন্তা করছি অটোমেটেড করার জন্য, যেটি নাকি আপনাদের উৎসে ভ্যাট কর্তনের যে বিষয়টি আছে, আমাদের ইন ফিউচারে যেটি প্ল্যান আছে সেটি হলো যে এখন যে 6.6 যে চালানটা সনদ দেওয়া হয় এটিকে কিভাবে উঠিয়ে দেওয়া যায়, এটিকে উঠিয়ে দিয়ে আমরা আপনাদের কাছ থেকে যে ট্রেজারি চালানটা নিব, যেহেতু অটোমেটেড সিস্টেমে হবে, বিন নাম্বার থাকবে, যার বিনের চালান তার কাছে সেই টাকার ট্রেজারি চালানের অঙ্কটা চলে যাবে।
ঠিক আছে, আমি ওয়ারেন্টি এবং আমি এটা করার চিন্তা করছি, ইনশাআল্লাহ এটা আমরা করে দেব। আর কোনো প্রশ্ন নাই, থ্যাংক ইউ। আর আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, যদি কখনো কারো কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে কোনো সমস্যা আমরা সমাধান করতে সর্বদা সচেষ্ট আছি। ধন্যবাদ। জি, আমরা স্যারকে রিকোয়েস্ট করেছি দুটো লাইভ কোর্সে নেওয়ার জন্য। আমাদের দুজন গেস্ট আছেন। জি। আমরা এতদিন ম্যানুয়ালি রিটার্ন সাবমিট করেছি, তো আমাদের শিল্প আইআরসি আছে, ইম্পোর্টেড মাল আমরা ধরা শুরু থেকে যখন ওখান থেকে আসেন আমাদের সিস্টেম করে দেখতে পাই, তো সেই জন্য আমাদের 83% পরিবর্তে 5% ইম্পোজ করা হয়। এখন আমরা অনলাইনে রিটার্ন সাবমিট করতে চাই। তো 1991 সালের আইনে আমাদের 34 রেজিস্টারে কিছু ব্যালেন্স আছে। নোট 50 করে যখন ওই ব্যালেন্সটা আমরা শো করতে যাই, ওখানে কারসারি রাখা হয়। আচ্ছা, আপনার প্রশ্নটা খুবই সহজ। এরকম আরেকটা প্রশ্ন সমস্যা আমি দেখেছিলাম। আপনারা জানেন যে 91 এর আইনের কোনো ব্যালেন্স যদি থাকে তাহলে তার জন্য আপনাকে 18.6 নিতে হবে, এবং 2012 আইনটি শুরু হয়েছে জিরো দিয়ে। আপনার অ্যাকাউন্টে জিরো দিয়ে, একদম টোটালি জিরো, অর্থাৎ আপনি কোনো টাকা পানো না, আমি কোনো টাকা পাইও না, এখান থেকে শুরু হয়েছে। এবং আপনি 91 আগে যে টাকাটা পেতেন সেটাকে আমরা একটা সার্টিফিকেটের মাধ্যমে এই সিস্টেমে নিয়ে এসেছি, সেটিকে বলা হয় 18.6। তো 18.6 যখন এই বছরের বাজেটের আগে যেটি ছিল যে আপনার যদি কোনো মামলা থাকতো বা কোনো কিছু আপনার কাছে পাওনা থাকতো, তাহলে 18.6 আপনার যত টাকাই থাকতো আপনি কিন্তু সেটি সিস্টেমে আনতে পারতেন না, অর্থাৎ আপনি সেটি থেকে কোনো বেনিফিট পেতেন না। এই বছরে বলা হয়েছে যে মামলা থাকুক বা নাই থাকুক না কেন আপনি এটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনার যে সমস্যাটি হয়েছে সেটি হলো যে 91 আইনের যে ব্যালেন্স আছে সেটি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে 2012 আইনের যে বর্তমান রিটার্ন ফর্ম, এইটিতে ম্যানুয়ালি আপনি কিভাবে ক্লোজিং ব্যালেন্স হিসেবে দেখালেন? এটা তো দেখানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? এটা দেখানোর কোনো সুযোগ নেই। তো যাই হোক, আপনার রিটার্নটি আপনি এই পর্যন্ত যা দিয়েছেন সব ভুল দিয়েছেন। আমি বলবো এই রিটার্নটাকে আপনার এখন সংশোধন করতে হবে। এক, 2 নম্বর কথা হলো আপনি প্রথমে এখন 18.6 কি আগে নিয়েছিলেন? নিয়েছিলেন। যদি নিয়ে থাকেন তাহলে পরে বিভাগীয় কর্মকর্তাকে বলবেন যে এই পর্যন্ত যে আপনার অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কারণ আপনি মার্চ মাস থেকে আপনাকে দিতে হবে, তাহলে মার্চ মাসের আগ পর্যন্ত যত অ্যাডজাস্টমেন্ট হয়েছে সেটিকে বাদ দিয়ে বাকি অ্যামাউন্টটা মার্চের পর থেকে সিস্টেমে দিলে এটি অটো অ্যাডজাস্টমেন্ট করে আপনার কাছ থেকে আপনাকে সিস্টেমে এটাকে দিয়ে দেবে, রিবেট মানে আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি সিস্টেমে ওই বিভাগীয় কর্মকর্তাদের সিস্টেমে না দেয় তাহলে আপনি এটা পাবেন না। আমার সিস্টেম ওইটা ক্লোজিং করেছে, আপনি দেখাতে পারবেন না। আর এটি আমাদের রিটার্ন ফর্ম যারা জানেন, আপনি তো জানেন যে রিটার্ন ফর্মে এটা ক্লোজিং ব্যালেন্সের পার্টও না, এটি হচ্ছে আলাদা একটা পার্ট, ঠিক আছে? জি, the last question. আসসালামু আলাইকুম। আমাদের একটা কনসার্ন, ওনারা 2019 সালে অনলাইন রেজিস্ট্রেশন নেয় এবং ফেব্রুয়ারি সার্কেলে জমা দিতে সমস্ত রিটার্ন, সার্কেল থেকে ওনারা অনলাইনে আপডেট করে দিত। গত মাসে আমি যেহেতু অনলাইন করা ছিল, অনলাইনে ওনারা আপডেট করতো, আমি নিজেই অনলাইনে আমাদের রিটার্ন আপডেট করে দিই।
তো তার বেশ কিছুদিন পরে 16-17 তারিখে ওখান থেকে রেভিনিউ অফিসার আমাকে ফোন করে বলে আপনি রিটার্ন জমা দিন। এবং আমি তো অনলাইনে রিটার্ন জমা দিয়েছি এবং আমার কাছে সাবমিশন আইডিও চলে আসছে এবং ততদিন আমার ডাউনলোড কপিও চলে আসছে। উনি বলতেছে আপনি যে দিয়েছেন এটা আমি জানি না, আপনি ট্রেজারি চালান এবং অন্যান্য চালান নিয়ে ম্যানুয়ালি আমার সাথে যোগাযোগ করবেন। আমি 32 উনি বলল কি 32 নম্বর পয়েন্টে নাকি জানি একটা ওনার চলে আসার কথা, উনি এটা পাইনি। তা আমি কি তাহলে এখন ওই অনলাইনে দেওয়ার পর আমাকে ম্যানুয়ালি আবার চাইতে হবে? অসম্ভব। যদি কোনো কর্মকর্তা এরকম করে থাকে আমাদের কাছে কমপ্লেইন করেন, আমরা বিষয়ের ব্যবস্থা নিই। থ্যাংক ইউ। আসসালামু স্যার, আমার প্রশ্ন হলো স্যার, এই আগামী মাস থেকে যে ইনপুট যে তথ্যটা আপনারা ইনপুট করতে যাচ্ছেন, সেই তথ্যটা স্যার আমরা যাতে মানে এই আপনার অনলাইন থেকে যাতে আমরা এটা প্রিন্ট করে নিতে পারি, হার্ড কপি আমরা রাখতে পারি। ইনপুটের তথ্য আমার বিগত 5 মাসের যদি ক্রস চেক করতে পারি, আমার যে মালটা ফিজিক্যালি ফ্যাক্টরিতে ঢুকতেছে আমি ভিডিওফিজিক্যালি ফিজিক্যাল পাচ্ছি এবং আপনার অনলাইনে যে তথ্যটা আছে সেটা ক্রস চেক করে আপনি যেটি আমার ফিলোসফিতে সাব ফর্মে দিবেন জি সেগুলো প্রিন্ট করতে পারবেন, যেটি দিবেন না সেটা প্রিন্ট করতে পারবেন না। আপনার যেটা বলতেছেন স্যার, আপনাদের আপনার সমস্ত ডাটাই হ্যাঁ থাকবে, আমি তো দেবই, কিন্তু আপনি যে ফিলোসফি গুলো সিলেক্ট করবেন এই মাসের জন্য, হ্যাঁ এই সাব ফর্মে যে কটা ফিলোসফি থাকবে সেটি আপনি প্রিন্ট করতে পারবেন। কিন্তু আপনাদের তথ্য দিয়াতে আমি টোটাল তথ্যটা তো আপনার কাছে দিব না। ওইটা হলে আমাদের জন্য স্যার ইজি হয়ে যেতে স্যার। না, ওইটা থাকবে, ওইটি আমার ভ্যাট অফিসার তাদের জন্য থাকবে, যে আপনি কোনো বিল অফ এন্ট্রি যদি মিস করে যান তাহলে সে আপনাকে ফায়ার করতে পারবে। আমাকে এই যে সুযোগটা তো স্যার আপনাদের হাতে থেকে যায়, আমরা যদি স্যার টোটাল আপনি তো জানেন আপনি কোনটা কোনটা আছে। আমি জানি, এই জন্য এটাকে আপনাকে আমি ওয়ে করে দিলাম, এটা মিস্টেক হলো, এটা রিকোয়েস্ট স্যার, যাতে আপনার যেটা আপনাদের কর্মকর্তারা এই তথ্যটা অ্যাভেলেবল পায়, আমরা যদি কোম্পানি ক্লায়েন্টগুলো অ্যাভেলেবল পায় তাহলে আমাদের সুবিধা মিসিং হবে না স্যার। আমার মিসিং হওয়ার কোনো সুযোগ নাই স্যার, তারপর সুযোগ নাই, এখন তো স্যার হয়ে যাচ্ছে। যাক, এটা হবে না ইনশাআল্লাহ, যতটুকু অ্যাভেলেবল সম্ভব ততটুকু। জি স্যার, রিকোয়েস্ট করলাম স্যার। ধন্যবাদ শ্রদ্ধেয় কাজী মুস্তাফিজুর রহমান স্যারকে। আমরা প্রায় আপনাদের কাছ থেকে 30টি লিখিত প্রশ্ন পেয়েছি এবং আমরা আরো আপনাদের সঙ্গে সামনাসামনি মাইকে আরো বেশ কিছু প্রশ্ন পেয়েছি। এ থেকে এটাই প্রমাণিত হয় যে আমরা সবাই জানতে আগ্রহী, কেননা একটি ব্যস্ত কর্মদিবস শেষে আপনারা সবাই সময় নিয়ে প্রশ্নগুলো করেছেন এবং জানতে চেয়েছেন, সেটার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং ধন্যবাদ আরো জানাচ্ছি কাজী মুস্তাফিজুর রহমান স্যারকে প্রত্যেকটি প্রশ্নই গুরুত্ব সহকারে শোনার জন্য এবং সঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি জনাব আর্কিটেক্ট মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবকে তার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের আয়োজক সিম্পলি সফটটেক লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাকেশ সাহা, যার সাথে যিনি আমার সাথে অনেক আগে থেকেই কাজ করছিলেন, এবং আমার কলিগ আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জনাব কাজী মুস্তাফিজুর রহমান, কমিশনার এবং প্রজেক্ট ডিরেক্টর প্যাটার্ন ওয়ান প্রজেক্ট। আমি সম্মানিত অতিথিবৃন্দ যারা এখানে শুনছেন, আমি যতটা সম্ভব আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করার চেষ্টা করবো, কারণ রাত অনেক হয়েছে। এখানে আমি কতগুলো জিনিস ব্রডার আসপেক্টে একটু বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে যে রিগার্ডিং অটোমেশন ভেঞ্চার অফ দ্য গভর্নমেন্ট, এবং একই সাথে এখানে গভর্নমেন্টের উদ্দেশ্যটা কি, আর সেখানে আমরা যারা সাধারণ জনগণ দেশের, আমাদের সেখানে কাজটা কি হবে। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ফ্রম দ্য সাইড অফ দ্য গভর্নমেন্টের সবচেয়ে ভালো ইন্টেনশন যেটা আছে সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস সেগুলো হচ্ছে জনগণের দরবারে পৌঁছে দেওয়া এবং জনগণের জন্য
সর্বোত্তম সেবা নিশ্চিত করা। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা হচ্ছে যে এখন আপনারা জানেন যে অটোমেশনের মাধ্যমে এবং সর্বব্যাপী সর্বাত্মক অটোমেশনের মাধ্যমেই সর্বোচ্চ পরিমাণে জনগণের জন্য যে সেবা সেটা তাদের দূরপ্রায় পৌঁছে দেওয়া যাতে সম্ভব হয়। আমরা যে কাজটা করি এনবিআরে সেটা হচ্ছে যে আমরা ট্যাক্স আহরণ করি। এই ট্যাক্স আহরণ প্রক্রিয়াটা হচ্ছে অনেক সার্বজনীন এবং পুরনো বিষয়। সারা পৃথিবীর সমস্ত দেশেই একই রকম ভাবে ট্যাক্স আহরণ করা হয় এবং সেটা কি কাজে ব্যবহৃত হয় সেটাও আপনারা জানেন। সেটা হচ্ছে যে জনকল্যাণে ব্যবহৃত হয়, পাবলিক গুডস যেগুলো আছে এবং সরকার পরিচালনা করার জন্য জনগণের যেসব ইনফ্রাস্ট্রাকচারাল বিষয়গুলো থাকে, মৌলিক অধিকারগুলো থাকে, সেগুলোকে নিশ্চিত করার জন্য এই ট্যাক্সের অর্থ ব্যয় করা হয়। এখন এই ক্ষেত্রে যেটা হয়েছে যে সরকারের যে উদ্দেশ্য সেটা শুধুমাত্র ট্যাক্স সম্পর্কিত না, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস যেগুলো এবং জনগণের জন্য যে ধরনের সেবামূলক বিষয়গুলো আছে সেগুলো এখন তাদের হাতের নাগালের মধ্যে পৌঁছে দেওয়া। এর মধ্যে আপনারা আইটি পাবলিক সেক্টরে, সরকারি সেক্টরে তার ব্যবহার এবং সেটার ব্যাপক প্রচলনের বিষয়ে জনগণ যে ধরনের সুবিধা পেতে শুরু করেছে সেই সম্পর্কে আপনাদের কতগুলো ধারণা ইতিমধ্যে জন্মেছে। আমরা প্রায় প্রতি ক্ষেত্রেই দেখছি যে সরকারি সার্ভিসগুলো, পাবলিক সার্ভিসগুলো, সেগুলো আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারাল আইটি ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে পেতে পারছি, আগে যেগুলো আমাদের পক্ষে পাওয়া কঠিন ছিল। এর মধ্যে অনেকগুলো ফর্মস আছে, সরকারের অনেকগুলো সার্ভিসেস আছে, সরকারের প্রায় সমস্ত ডিপার্টমেন্টে ব্যাপক হারে অটোমেশনের কাজ হচ্ছে। এনবিআর তার মধ্যে একটা, এবং এনবিআর এর অটোমেশনের কাজ শুরু হয় আসলে 1991 সালের দিকে যখন ইটাক প্রজেক্ট হয়, এক্সাইজ ট্যাক্স এন্ড কাস্টমস, ইনফ্যাক্ট তখন ভ্যাটেরও আগে। ইটাক প্রজেক্টের পরে এনবিআর এর খুব বড় ধরনের একটা সাকসেসফুল প্রজেক্ট হচ্ছে অ্যাসিকোডা, অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডেটা। এটা অনেক বড় স্কেলের একটা কাজ ছিল এবং বলা হয় যে পাবলিক সেক্টরের অন্যতম বড় একটা কাজ তখন হয়েছিল। ব্যাংকিং সেক্টরে তখন এত বড় একটা আইটি সিস্টেম ছিল, তারপরে ছিল ইন্ডিয়ার অ্যাসিকোডা সিস্টেমটা। সবগুলো বিষয় আমাদেরকে এখন একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আইটির ক্ষেত্রে আমরা কোথায় কোন অবস্থানে আছি। এখানে কতগুলো ম্যাক্রো লেভেলের বিষয় এসছে, আমি ম্যাক্রো লেভেলের বিষয়গুলোকে একটু সামারাইজ করে সেটাকে ম্যাক্রো লেভেলে বলার চেষ্টা করব, যাতে করে জিনিসটা আমাদের পক্ষে বুঝতে সুবিধা হয়। প্রথমত হচ্ছে যে ডেভেলপমেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। যে কোনো ধরনের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট স্পেশালি, এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটাই আমাদেরকে অন্য যেসব ডেভেলপমেন্ট আছে বস্তুগত বা যে ধরনের ডেভেলপমেন্ট, এগুলি আমরা মানবিক ডেভেলপমেন্টকে যদি বলি, সেগুলোকে সেটা ইনস্টিগেট করে, সেটাকে বাড়িয়ে দেয়। আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি যে আমি যেটা বললাম যে ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম মানে হচ্ছে যে সময় ব্যস্ততার কাছে, তার মানে হচ্ছে যে বিগত 100 বছর আগে যে ডেভেলপমেন্টটা হয়েছিল সেই ডেভেলপমেন্ট হয়েছে মাত্র তার পরবর্তী 10 বছরে, তার পরবর্তী 1 বছরের হয়েছে সেই অ্যামাউন্টের ডেভেলপমেন্ট, এবং তারপরে হচ্ছে তার 10 ভাগের 1 ভাগ সময়। ব্যাপারটা যদি এইভাবে বলি সেটা হচ্ছে যে আমরা বুয়েটে, মুস্তাফিজ বুয়েটে আমার বলবো যে আমার বুয়েটে পড়েছে, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি বেসিক্যালি একজন আর্কিটেক্ট, মুস্তাফিজ সম্ভবত সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এনিওয়ে 1981-82 সালের দিকে, সেটা হচ্ছে না উই আর নট জাস্ট আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, কারণ হচ্ছে একই সাথে সে আমাদের যেটা আছে উই আর ম্যানেজার্স ইন রিয়েল সেন্স। এখন আমরা দুজনই হচ্ছে কাস্টমস প্রফেশনাল বিউরোক্র্যাটস। বিষয়টা যেটা হচ্ছে 1981-82 সালের দিকে, 82-83 সালের দিকে, তখন বুয়েটে একটা যে কম্পিউটারটি যেটা ছিল সেটাকে আমরা মেইন ফ্রেম করতাম, অনেক বিশাল এক কম্পিউটার, সেটার মধ্যে বিশাল বড় বড় স্কুল ছিল, তার মধ্যে অনেকগুলো বিশাল বড় বড় মেশিন ছিল, এবং সেখান থেকে রেজাল্ট যেটা বের হতো সেটা কতগুলো পাঞ্চ কার্ড আকারে বের হতো, হলুদ রঙের পাঞ্চ কার্ড। আপনারা নিশ্চয়ই যারা তুলনামূলকভাবে সিনিয়র আছেন তারা জানবেন এগুলো। তো সে পাঞ্চ কার্ডে যে রেজাল্টটা বের হতো সেখান থেকে আমাদের বুঝে নিতে হতো যে আসলে রেজাল্টটা কি হয়েছে, এবং সেই কম্পিউটারের যে ক্যাপাসিটি ছিল সেটা এখনকার একটা সাধারণ যে ক্যালকুলেটর আছে তার চেয়ে অনেক কম ক্ষমতা সম্পন্ন। আর সেটা ছিল, এখন আমরা যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ইউজ করি সেটা তখন কল্পনাই করা যেত না। এই টয়লেট টাইপের এক ধরনের মেশিন ছিল, সেটা এত বিশাল একটা মেশিন। সেটা থেকে এখন কি হয়েছে,
আমাদের হাতে যে মেশিনটা আছে, মোবাইল ফোনটা আছে, সেটা কি পরিমাণ শক্তিশালী আপনারা সেটা নিজেরা বুঝতে পারছেন। সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে হয়েছে, খুব কম সময়ের মধ্যে বলা চলে। Now, can you think ahead of time what will happen after 5 years or 10 years or after 15 years? হয়তো আমরা এখন যা ভাবছি বা যেভাবে ভাবছি সেটা থেকে অনেক বড় ধরনের একটা পরিবর্তন আসবে, যেটা আমরা এখন কল্পনাই করতে পারছি না। সুতরাং ওই ধরনের ফোরসাইটনেস এবং ওই ধরনের চিন্তা, আমাদের অ্যাডভান্স থটস যেটা, সেটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা এখন যে মুহূর্তে যে কাজটা করছি, আসলে যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে এক ধরনের ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে এই যে আমরা আইটি জেনারেশনের বলা চলে যে ইন রিয়েল সেন্স প্রথম জেনারেশন, আমাদের হাতে হাতে যখন মোবাইল ফোন যেতে শুরু করলো। ইনফ্যাক্ট আমাদের আগের জেনারেশনটাও কিন্তু আইটি সম্পর্কে তত বেশি জানতে অভিজ্ঞ ছিল না। আমাদের পরের জেনারেশন যারা আছে তারা এই সম্পর্কে আরো অনেক বেশি অভিজ্ঞ হচ্ছে। এই যে আমি যে বললাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্টের অংশটুকুই কন্টিনিউয়াস প্রসেস কিরকম, সেটা হচ্ছে ধরেন একটা অপারেটিং সিস্টেম আমরা যখন মাইক্রোসফট যখন উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ ইউজ করার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি যখন উইন্ডোজ শাটডাউন করতে যান, তখন দেখা যায় যে আপনাকে বলে যে এখানে অনেকগুলো আপডেটস আছে, আপনি কি আপডেট করতে চান। এই যে আপডেট গুলো হচ্ছে ডেইলি, প্রায় প্রতিদিনই আপডেট হচ্ছে, অথবা প্রতি সপ্তাহে আপডেট হচ্ছে, অথবা মাসে আপডেট হচ্ছে। উইন্ডোজ যখন শুরু হয়েছিল প্রিলিমিনারি লেভেলে, সেখান থেকে এখন উইন্ডোজ কোথায় গেছে তার মানে হচ্ছে যে যখনই এই যে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টটা হচ্ছে, তার মানে এই না যে এটা কোনো একটা জায়গা দিয়ে থেমে যাবে। উই ক্যান্ট ইভেন ইমাজিন যে এটা কোন জায়গায় দিয়ে থামবে। এখন এই কথাটা এই জন্য বলা যে আমরা যেই সিস্টেমটা এখন ইন্ট্রোডিউস করেছি, যেখানে যখন যে সিস্টেমটা ইন্ট্রোডিউস করি, সেই সিস্টেমটা যে একটা জায়গায় থেমে গেছে বা এটাই যে শেষ, তা কিন্তু না, এবং সেটা কখনোই হতে পারে না। এটা বলা চলে যে আমরা যেহেতু বলছি যে উই আর ফার্স্ট টেক জেনারেশন, স্পেশালি আপনারা যারা বেশি থাকে আমাদের সামনে যারা বসে আছেন, we are all almost all are first টেক জেনারেশন। তো সুতরাং আমরা যে এই জিনিসগুলো ধরছি এবং ধরে যে আমাদেরকে যে টেক মুখীনতা, প্রযুক্তি মুখীনতা, সেই জিনিসটা তৈরি হওয়াটা মাত্র শুরু হয়েছে। কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা কি, সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত এই জিনিসটাকে গ্রাস্প করতে পারছি, আমরা দ্রুত জিনিসটাকে গ্রহণ করতে পারছি। তার কতগুলো কারণ আছে, সহজ কারণ। সেটা হচ্ছে যে এখন নতুন করে আমাদেরকে কম্পিউটার আবিষ্কার করতে হচ্ছে না, কম্পিউটার আবিষ্কৃত হয়ে আছে। আপনার যখন দেখা যাবে যে ক্যালিফোর্নিয়াতে যে সময় আইফোন যেদিন রিলিজ হচ্ছে, আইফোন 13 রিলিজ হচ্ছে, তার 2 দিন 3 দিন পরে আপনি সেটা আপনার হাতে পেয়ে যাবেন। তার 4-5 দিন পরে এটাতে কোনো সমস্যা শুরু হয়ে গেলে, বা 1 মাস পরে সমস্যা শুরু হয়ে গেলে, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ইস্টার্ন প্লাজাতে অথবা বসুন্ধরা সিটি মার্কেটে ক্লাস 5, 6, 7 পাস করা একজন যে ঠিক করে মেকানিক, তার কাছে সে ঠিক করে দিচ্ছে। What's the reason? It's very simple. সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের কাছে এই টেকনোলজিটা আসছে, আমরা খুব দ্রুত সেই জিনিসটাকে ধরতে পারছি, এবং আমাদের জনগণ অবশ্যই অনেক বেশি পরিমাণে মেধাবী হওয়ার কারণে তারা তাদের ওই ধরনের টেকনোলজিক্যাল, যার পিছনে হাজার হাজার লোক কাজ করছে, লক্ষ লক্ষ লোক কাজ করছে এক একটা টেক জায়ান্ট কোম্পানির পিছনে। সেটা মাইক্রোসফট হোক, আপনি বলেন যে কিছুদিন আগে, তারপরে পর্যন্ত সেগুলোর ভিতরে বাগ তৈরি হচ্ছে, বাগ তৈরি হওয়ার পরে সেগুলোর ভিতরে গ্লিচ তৈরি হচ্ছে, সমস্যা প্রবলেম তৈরি হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ফেসবুক ক্র্যাশ করেছে, তার পিছনে হাজার হাজার লোক কাজ করছে, বিশাল সিস্টেম, নিউজ সিস্টেম, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলারের সিস্টেম। সো এই যে আমরা যা করছি এখন, সেটা হচ্ছে যে আমাদের প্রযুক্তিমুখীনতা। অ্যাকচুয়ালি আমরা যে বড় কিছু একটা করে ফেলেছি তা কিন্তু না, এটা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাবে এবং সেটা যেতে হবে। আজকে আমার অফিসে যখন একটা সফটওয়্যার সেটা অনুমোদনের জন্য আসলো, তখন আমি দেখলাম যে অনেকগুলো প্রবলেম সেখানে উঠে এসেছে, অনেকগুলো প্রবলেমের কথা বলেছে। আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে, আমি যখন ভ্যাট অনলাইন প্রজেক্ট করছি এবং একই সাথে আমি যখন 2012 সালে আইনটা প্রণয়ন করি, মূল্য সংযোজন কর আইন, এই দুইটা অ্যালাইন্ড হওয়ার দরকার ছিল। মানে উদ্দেশ্যটা ছিল তাই। মূল্য সংযোজন কর 1991-কে ফেলে দিয়ে আমরা যে নতুন মূল্য সংযোজন কর আইন করেছি, সেটার উদ্দেশ্যই ছিল অটোমেশন, অর্থাৎ সেটা অটোমেশনের সাথে অ্যালাইন্ড হতে হবে। কিন্তু এটা বিকৃতি ঘটেছে বিভিন্ন রকম ভাবে, সেটা স্বীকার করতে হবে। তার কারণও আছে। তার কারণটা হচ্ছে যে আমরা 1991 সালে যে আইন, সেটার যে চর্চাগুলো করে আসতাম, সেটা থেকে আমরা খুব বেশি একটা নিজেকে এই যে নতুন আইনটার সাথে খাপ খাইয়ে তুলতে পারবো। সেই জন্য হয়েছে কি, আমরা আমাদের পদ্ধতিটাকে সচল রাখার জন্য এক ধরনের আমি কি বলবো যে এক ধরনের হেফাজত ব্যবস্থা তৈরি করে ফেলেছি আইনের মধ্যে এবং আমাদের সিস্টেমের মধ্যে। না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে
বিভিন্ন অংশ থেকে, বিশেষত আপনারা যারা মূল্য সংযোগ কর ব্যবস্থার সাথে জড়িত এবং বিশেষ করে আপনারা যারা সরাসরি এই কাজগুলো করে থাকেন, তারা বিভিন্ন সমস্যা ফেস করে। এরকম একটা সেমিনার যদি হতে পারে এনবিআর এর উদ্যোগে, আমি সেটা মাননীয় চেয়ারম্যান মহোদয়কে প্রপোজ করবো। সেটা হচ্ছে যে এনবিআর এর এই ভ্যাট অনলাইন প্রজেক্টের সাথে অটোমেশন প্রজেক্টের সাথে স্পেশালি যারা জড়িত, যেমন আইভ্যাস এবং ভ্যাট অনলাইন প্রজেক্ট টিমের সাথে যারা জড়িত, তারা ইউজার্স যারা আছে, আপনারা যারা ব্যবহার করেন, ডেভেলপার্স যারা আছে, আপনারা যারা ডেভেলপ করেন, এবং একই সাথে পলিসি, ভ্যাট পলিসি যারা আইন প্রণয়ন করেন এনবিআর এর, তারা একসাথে বসে একদিন 2 দিনের একটা ওয়ার্কশপে আমরা একটা নির্দিষ্ট ফরম্যাটে আমাদের যে প্রবলেমগুলো হয় ফিল্ড লেভেলে, সেগুলো আমরা নিয়ে আসবো, নিয়ে এসে এই প্রবলেমগুলোর উপরে আলোচনা করে একটা নির্দিষ্ট সমাধানে পৌঁছানোর চেষ্টা করবো, যেখানে দরকার হয়। পিছনে আগে বলছিলেন বিষয়ে যে আমি সবসময় বলে আসছি যে আইনটা তো আমরা তৈরি করি, কারণ মেশিন তার নিজস্ব একটা প্রোটোকল আছে, তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, স্পেশালি আইটির ক্ষেত্রে। আইটি কিন্তু আইন বুঝবে না, আইটিকে আইন বুঝাইতে হয়। তা আইন যেটা হয়, আইনের লজিক থাকে এবং আইটিতে লজিক থাকে। আইন ইলজিক্যাল কোনো কিছু আইন হতে পারে, আবার আইটি যে সে কিন্তু ইলজিক্যাল কোনো জিনিস বুঝবে না, কারণ 2 যোগ করে সে কখনোই 5 বানাবে না, 2 যোগ করে সে 4 বানাবে। আমার আইনটাও হতে হবে এরকম যে 2 যোগ করে সেটা 4 হবে, 5 যাতে না। তার মানে হচ্ছে যে আমাদের আইনের মধ্যে যদি কোনো ধরনের কি বলবো, যে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, সমস্যা থাকতে পারে, স্বাভাবিক হবে, কারণ সেটা হচ্ছে মানুষ তৈরি করে, সেই জিনিসগুলোকে আমাদেরকে অ্যালাইন করতে হবে উইথ দ্য আইটি সিস্টেম। সেইটা করার জন্য এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, আমরা সেই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং সেইগুলোর ক্ষেত্রে আপনাদেরকে ফিডব্যাক দিতে হবে, আপনাদেরকে বলতে হবে যে কোথায় আপনাদের সমস্যাগুলো হচ্ছে, আমাদেরকে বুঝতে হবে, এবং আপনাদের প্রবলেমগুলো আমাদেরকে নিতে হবে, এবং আইটি সলিউশনের জন্য যারা আছেন তারা আমাদেরকে এই সমস্যাগুলো সম্পর্কে জানাবেন। যদি জানান, সব ধরনের ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে এই ধরনের সমস্যা যত দ্রুত এবং যত তাড়াতাড়ি সমাধান করা যায়। কারণ অন দ্য পার্ট অফ গভর্নমেন্টের সবচেয়ে ভালো ইন্টেনশন আছে, কারণ হচ্ছে এখনকার গভর্নমেন্ট আমাদের যে গতানুগতিক ধারার আমরা সরকার ব্যবস্থা চিনি, সেই সরকার ব্যবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই, তার কোনো সাহায্য বা মিলও নেই। কারণ হচ্ছে ওই যে আমি বলেছি যে সার্ভিস ডেলিভারি সিস্টেম ফর এভরিওয়ান, কতগুলো বিষয় আছে যে আমি সরকারি যে ব্যবস্থাপনাগুলো চালু হয়েছে সেগুলো যদি একটুখানি বলতে চাই। যেমন কোনো এক সময় আমরা ট্যাক্স কেন দিই, ট্যাক্স ব্যবস্থাটাকে কেন আমরা স্বচ্ছ করবো, ব্যাপারটা কিন্তু খুব সহজ। বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে থাকি, পার্সোনালি আমার দিক থেকে আমি বলে থাকি যে যারা ট্যাক্স ফাঁকি দেয়, সেই ফাঁকি দেওয়ার অংশ 100 জনের মধ্যে 1 জনও না সম্ভবত, কারণ হচ্ছে ইন্টেনশনালি আমরা কেউ ফাঁকি দিতে চাই না। যেটা হয় সেটা হচ্ছে যে আইনের অস্বচ্ছতার কারণে অথবা আইনের ভিতরে কিছু ফাঁকফোকর থাকার কারণে আমরা সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করি, অথবা আমরা সেটাকে ঠিক মতো বুঝতে পারি না। সেটাও বুঝতে না পারার কারণে কিন্তু আইনের অস্বচ্ছতার কারণে, আইনের অস্বচ্ছতা আছে বলেই কিন্তু আমরা আছি। এখন আইনের অস্বচ্ছতা আছে বলেই কিন্তু আইন আদালত আছে, আদারওয়াইজ আদালত, কোর্ট কাছারি, জজ সাহেব থাকার কোনো দরকার ছিল না। সব আইনেই কিছু না কিছু এই ধরনের সমস্যা থাকে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সমস্যা যেটা হয় সেটাকে সর্বনিম্ন পর্যায়ে আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। সেটার জন্য আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা লাগবে। আমি সরকারের সার্ভিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে যে বিষয়গুলো বলছিলাম সেটা হচ্ছে যে কোনো এক সময় এই যে রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় সরকারের যে ইনপুটস যেটা ফুয়েল যেটা, সেটা হচ্ছে যে ট্যাক্স, এবং অলমোস্ট 86 থেকে 87% সেটা জাতীয় রাজস্ব বোর্ড থেকেই আসে। আমাদের স্থানীয় আমরা যে ট্যাক্সটা সংগ্রহ করি, স্থানীয় সম্পদ, সেটা স্থানীয় সম্পদ 87% সরকার, তার মানে হচ্ছে সব বৃহত্তম ভাগ এনবিআর থেকে আসে। এইটা দেখেন 1972-73 সালের দিকে মাত্র 150 কোটি টাকার মতো আমাদের এনবিআর এর রাজস্ব ছিল। এখন সেই এনবিআর এর রাজস্ব গিয়ে দাঁড়িয়েছে 3 লক্ষ কোটি টাকায়, প্রায় 3 লক্ষ কোটি টাকা আর 150 কোটি টাকার পার্থক্যটা বোঝার চেষ্টা করা। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, সেটা কি শুধুমাত্র যে এনবিআর এর লোকজনের, এনবিআর যারা আছে, এনবিআর কর্মকর্তা কিন্তু তাদের শুধুমাত্র প্রচেষ্টার কারণে যে ব্যাপারটা ঘটছে তা কিন্তু না। কারণ হচ্ছে এনবিআর একটা পোর্শন তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে এনবিআর ফ্যাসিলিটেশনের কারণে
এবং সরকারের সদিচ্ছার কারণে আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের উন্নতির কারণে লোকজন ব্যবসা বাণিজ্য করতে পারার কারণে এই প্রকৃতিটা ঘটেছে, আদারওয়াইজ এই প্রকৃতিটা করা সম্ভব ছিল না। এখন কতগুলো জিনিস আগে যেটা কখনো কল্পনাই করতে পারতাম না, সেটা হচ্ছে বৃদ্ধ ভাতা পাচ্ছে, বেকার ভাতা, তারপরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাতা, এবং যেটা এই যে করোনার সময় লোকজন ভাতা পেয়ে গেছে, সেটা কিন্তু এই যে আইটি সিস্টেম ডেভেলপ করার পরে যেটা হলো যে এই ভাতা সংগ্রহ করতে গিয়ে তাদের যাতে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে না হয়, সেটা তাদের, আপনারা জানেন যে এনআইবি আছে আমাদের, এখন আমাদের মোবাইল ফোন সিস্টেম আছে, সেটার মাধ্যমে মোবাইল ওয়ালেটের মাধ্যমে সবার কাছে টাকাটা ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। অনেক ব্যাংকিং সিস্টেম যেগুলো সেটা অনেক বেশি অর্গানাইজড হয়ে আসছে। না, এখানে কতগুলো বিষয় আসছে। একটা হচ্ছে যে আমরা একটা টোটাল ইন্টিগ্রেশনের কথা চিন্তা করছি, দ্যাট ইজ আইডিয়াল সিচুয়েশন। সেই আইডিয়াল সিচুয়েশন এই মুহূর্তে প্রিভেট করা না, কিন্তু আমাদের জানাজানি থেকে সেই আইডিয়াল সিচুয়েশনের প্রতি আপনাদের প্রত্যেকের মনোযোগ তৈরি হবে এবং প্রত্যেকের আকাঙ্ক্ষাটা তৈরি হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমরা ওই সমাধানটাতে পৌঁছাবো। যেমন আমি যদি বলি যে এনবিআর একটা টোটাল সিস্টেম থাকবে, একটা এমআইএস সিস্টেম থাকবে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এনবিআর তিনটা স্ট্রিম আছে, একটা হচ্ছে ইনকাম ট্যাক্স, আর একটা ভিএটি, একটা কাস্টমস। এই পরস্পরের মধ্যে একটা লিঙ্ক থাকবে, এপিআই থাকবে। সেই লিঙ্কটা যদি থাকে, যেমন এই যে কাস্টমসের কথাটা এখানে বারবার করে আসছে, সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেজে আপনি যে র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করছেন সেগুলোর ইনপুটটা আপনি ভ্যাটে আপনার দেখাতে হচ্ছে, কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। এর সাথে আপনার আবার ইনকাম ট্যাক্সের ইস্যুগুলো জড়িত। এখানে আপনারা অ্যাকাউন্টেন্ট আছেন অনেকেই, মানে পুরো ট্যাক্সেশন সিস্টেমটার সাথে ইয়ারকি ব্যাপারগুলো জড়িত, তাই তো? তো এই যে আমরা এখানে যদি টোটাল অটোমেশনে যাই, সেখানে ট্রান্সপারেন্সি নিশ্চিত হবে, অটোমেটিক্যালি হবে। মেশিন আপনাকে বাধ্য করবে ট্রান্সপারেন্সি নিশ্চিত করবে। সেখানে যদি আপনি একটা জায়গায় কোথাও ভুল করেন বা ইচ্ছাকৃতভাবে যদি সেখানে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে পুরো সিস্টেমটাই গোলমেলে হয়ে যাবে। সুতরাং এই টোটাল অটোমেশনের দিকে আমাদেরকে যেতে হবে। আমরা সেই লক্ষ্যের দিকে এগোচ্ছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এক ধরনের শিক্ষানবিশিকা, আপনাদের জন্য, আমাদের জন্য। আমরা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর থেকে শিখছি। সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই অবদান থাকতে হবে। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আমরা চেষ্টা করব যত রকম ভাবে যে পাবলিক সার্ভিস প্রোভাইড করার জন্য যতটুকু আমরা করতে পারি আমাদের দিক থেকে আমরা সেটা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, প্রত্যেকেই আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক, ইনফ্যাক্ট অন্য দিক থেকে দেখলে আমি নিজেই একজন ট্যাক্স পেয়ার, সর্ববিচারী ট্যাক্স পেয়ার। আমি ভ্যাট পে করছি, কাস্টমস পে করছি, ইনকাম ট্যাক্স পে করছি। সুতরাং আমিও চাচ্ছি যে এই বিষয়গুলোতে স্বচ্ছতা আসুক, নট জাস্ট অ্যাজ এ ট্যাক্স। আমি একজন ট্যাক্স পেয়ার হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে আমি সেই জিনিসগুলো চাচ্ছি। এখন যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এই বিষয়ে স্বচ্ছতা যদি আসে, তাহলে আপনাদের প্রত্যেকেরই হেসল কমে যাবে সবার ক্ষেত্রে। একটা ইন্টারেস্টিং জিনিস আমি শুনছিলাম, সেটা হচ্ছে যে ইউএসএ তে সেখানে আমার এক রিলেটিভ থাকে, সে বললো যে সো ইন্টারেস্টিং, সে একজন ছাত্র, সে এসে বললো যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি দেখলাম যে আমার কাছে একটা রিসিপ্ট চলে এসেছে, সেটাতে দেখা গেল যে আমি অনেকগুলো টাকা পেয়েছি। সে তো অবাক, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আমরা জানি যে টাকা নেয়, এখন দেখি যে টাকা দিচ্ছে। হাউ ক্যান দ্যাটস পসিবল? অ্যাকচুয়ালি আপনি প্রতি মুহূর্তে আমরা কিন্তু ট্যাক্স দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায়, হোয়াট এভার ইউ আর ডুইং, প্রতি মুহূর্তে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি। এই যে ট্যাক্স দিয়ে যাচ্ছে, সেই ট্যাক্সে যে সে যে দিয়ে যাচ্ছে এটা কিন্তু সে বুঝতে পারছে না, কিন্তু এরপরে সে তার কাছ থেকে গভর্নমেন্টের প্রাপ্তব্য যে ট্যাক্সটা হয়, তার অতিরিক্ত যে ট্যাক্সটা দিয়েছে সেই ট্যাক্সটাই সে ফেরত পেয়েছে। সেই ট্যাক্সটা ফেরত পাওয়ার পর সে মনে করছে যে আরে আমি টাকা পেলাম কোথেকে, কোথায় ইনকাম ট্যাক্স আমার দেওয়ার কথা, আমি উল্টা পেয়েছি। না, আমাদের ওরকম একটা সিস্টেমের মধ্যে যেতে হবে। এটা কোনো ফাঁকি ঝুঁকির বিষয় না। আপনারা আরো কতগুলো বিষয় জানেন, সেটা হচ্ছে আমাকে বলতে হবে না, হচ্ছে দিস ইজ নট এ ক্লাসরুম, দিস ইজ নট এ কিডস ক্লাসরুম অ্যাজ ওয়েল, বিকজ ইউ অল আর অ্যাডাল্ট পিপল। একটা আমি সুইজারল্যান্ডের একটা ঘটনার কথা বলি, দুইটা ঘটনা আপনারা হয়তো জানেন। সেটা হচ্ছে যে একটা ভালো এবং ট্যাক্স পেইং কান্ট্রি, they are reluctant about their life, about their future and everything. সে তাকে কিছু চিন্তা করতে হয় না, উনি আমাদেরকে আশ্বাস দিতে পারেন। ব্যাপারটা খুব সহজ। এই জন্য যে একজন স্কি করতে গেছেন আলপসে, বহু দূর, কয়েক হাজার মাইল দূরে আলপস পর্বতমালার উপরে একদম পাহাড় বেষ্টিত, সেখানে উনি তার পা ভেঙে গেল, কিছু একটা পা মচকে গেল। কিছুক্ষণের মধ্যে খবর চলে গেল, হেলিকপ্টার গিয়ে ওনাকে দিয়ে নিয়ে আসলেন। সেটা সম্ভব হয়েছে কিসের জন্য? কারণ হচ্ছে ওইটা একটা কল্যাণ রাষ্ট্র বলে সেখানকার ট্যাক্স কমপ্লায়েন্ট করে, কারণ হচ্ছে সরকারের অবস্থা অত শক্তিশালী হওয়ার কারণে। আমি যখন ট্যাক্স দিই তখন আমি ফিল করি যে হ্যাঁ, ইয়েস আই এম সেফ বিকজ দ্য গভর্নমেন্ট ইজ বিহাইন্ড মি।
এই ব্যাপারগুলো আমাদের দেশে হচ্ছে না যে তা কিন্তু না। আমি সুইজারল্যান্ডে গল্প করে যে মানে চলে গেলাম তা কিন্তু না কখনোই। যখন আমরা কখনোই বৃদ্ধ ভাতা বেকার ভাতার কথা চিন্তা করতে পারতাম না, এখন সেটা আমাদের দেশে হচ্ছে। আমি 100 টাকা করে 100 জনকে দিচ্ছি, সেটা 100 জনের থেকে কমিয়ে আমি কিন্তু 50 জন করবো না বা 99 জন করবো না, আমি সেটা বাড়াবো। 100 টাকা দিচ্ছি, 100 টাকা বাড়বে, এটা বাড়তেই থাকে। সুতরাং আমার যে সোশ্যাল সেফটি নেট সেই জিনিসটা বৃদ্ধি পেতে থাকে যে কোনো রকম ভাবে। এখন সেটা আমরা এই মুহূর্তে যদি না পাই, আমাদের ভবিষ্যৎ বংশধররা সেটা পাবে। সুতরাং আমরা যদি ওরকম একটা কল্যাণকর অবস্থার কথা চিন্তা করি, আমি এখানে সব আইডিয়াল কথাবার্তা বলছি, বিকজ দিস ইজ ভেরি মাচ নিডেড। আর বাদ বাকি যেটা দোজ আর অল টেকনিক্যাল ইস্যুস, টেকনিক্যাল ইস্যুসগুলো আমরা টেকনিক্যালি সলভ করতে পারি, সেটা ডিফারেন্ট ফোরাম। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের দিক থেকে আমরা যদি মেথডিক্যালি চিন্তা করি, আমরা যদি রেশনালি চিন্তা করি, আমাদের মধ্যে যদি কমিটমেন্ট থাকে, তাহলে যে সমস্যাগুলো আসছে ভবিষ্যতে সম্ভাব্য যেসব সমস্যা আসতে পারে সেসব সমস্যা সমাধান করা আমাদের কারোর পক্ষে কঠিন কিছু হবে না। আপনারা সবাই আমাদের সমস্ত উদ্যোগের সাথে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় আনোয়ার হোসেন সাহেবকে তার মহামূল্যবান বক্তব্য এবং তার চিন্তাধারা এবং ভাবনা আমাদের সামনে ব্যক্ত করার জন্য। সুধীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে গেছি। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করব সিম্ফনি সফটটেক লিমিটেডের মাননীয় চেয়ারম্যান স্যার জনাব সাইদ আহমেদ স্যার। ওনার জন্য জোরে করবেন। আমি শুধু 1 মিনিট আপনাদের সময় নিব, কারণ এখন বলার সময় নেই। তা আপনারা জানেন যে 2005-06 আমাদের দেশের বাজেট ছিল 61,000 কোটি টাকা, আর এবার বর্তমানে বাজেট ছিল 5,68,000 কোটি টাকা। দেশের উন্নয়নে এই যে কর ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার আমাদের প্রথমেই দেশকে শৃঙ্খলে আনার জন্য দরকার কর ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানো, আর যারা কর দেন ব্যবসায়ী, তাদেরকে শৃঙ্খলে আনার জন্য দরকার এনবিআরকে সাজানো। এনবিআরকে সাজাতে হবে এবং যারা কর দেন তাদেরকে শিক্ষিত করতে হবে। আজকে আমি এখানে দেখলাম আপনাদের অনেক কিছু জানার আকাঙ্ক্ষা আছে। আমার মনে হয় অনুষ্ঠান সঠিক টাইমে হলে আপনারা আরো, আমি যে মূল্যবান বক্তব্য আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনারা যে বক্তব্যগুলো দিলেন, আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয় ভবিষ্যতে আজকে যে সিম্ফনি যে আয়োজনটা করেছে, এ ধরনের আয়োজন আরো বেশি করতে হবে, কারণ এনবিআর এবং যারা কর দেন তাদের মধ্যে একটা সুন্দর সমন্বয় করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে, ব্যবসায়ীরাও এগিয়ে যাবে, তারাও ভূমিকা রাখতে হবে। তো আজকে আমাদের এখানে আমাদের স্পেশাল গেস্ট রাকেশ সাহা এবং কি পার্সন মিস্টার কাজী মুস্তাফিজুর রহমান এবং আমাদের চিফ গেস্ট এমডি আনোয়ার হোসেন, ওনারা যে মূল্যবান বক্তব্য দিয়েছেন এবং আপনারাও যে ধৈর্য ধরে এত রাত পর্যন্ত আছেন, সেজন্য সিম্ফনি সহ সবাইকে সিম্ফনি সফটওয়্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে। সুধীবৃন্দ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর অনুষ্ঠানটা বাড়াবো না, শুধু এতটুকুই বলতে চাই, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে
আরো এরকম অনুষ্ঠানের আয়োজন করব এবং ইনশাআল্লাহ আমাদের সকলের সাথে সকলের আবার অনেকবার দেখা হবে। তাই আর কথা না বাড়িয়ে উপস্থিত সকল ব্যক্তিদের এবং আমাদের শ্রদ্ধেয় অতিথিদের সবার সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমরাও আমাদের অনুষ্ঠানের কনক্লুশন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।